থ্যাংক গড, আপনাকে আমি এত সহজে পেয়ে গেলাম। আমি ভাবতেও পারিনি যে আপনার ছবি দেখার পরপরই আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মানে কি এসব? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আর আমার ছবি কোথায় দেখেন? প্লিজ খুলে বলুন। আমি এত ঘোলাটে কথা পছন্দ করি না। আরে ডার্লিং, এরকম করছো কেন? তোমাকে কেন এখনই চলে যেতে হবে? আমার তো এখনো মন ভরেনি। আমাকে আরেকটা ভালোবাসা দাও, তারপরে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। নীল, প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। তুমি তো দেখতে পেলে আমার হাজব্যান্ড আমাকে ফোন করছে। আমাকে এক্ষুনি চলে যেতে হবে সেখানেই। বাসায় এসে আমাকে বাসায় না পেলে তাহলে আমাকে সন্দেহ করবে। একটা কথা আমি বুঝতে পারি না, তুমি তোমার হাজবেন্ডকে এত ভয় পাও কেন? তোমার হাজবেন্ড যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয়, দেবে, তাতে সমস্যা কি আছে? আমি তো আছি। দেখো, তুমি আমার বয়ফ্রেন্ড সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকেও অনেক ভালোবাসি। কিন্তু বেচারি আমাকে ঠিকমতো সময় দিতে পারে না, তাই আমি তোমার কাছে চলে আসি। কিন্তু তাই বলে আমি আমার সংসারটা নষ্ট করতে চাই না, কারণ আমার একটা সন্তান আছে, আর আমার সন্তানেরও ভবিষ্যৎ আছে। আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি। দেখো ডার্লিং, আমি একটা কথা তোমাকে বলছি। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে সব সময় তোমার হাজবেন্ডের নাম জপ করবে না, এটা আমার ভালো লাগে না। তোমার আমার মাঝখানে সব সময় কেন তোমার হাজবেন্ড দেয়ালের মতো হয়ে দাঁড়াবে, সেটা তুমি আমাকে বলো। দেখো, আমিও চাই না তোমার আমার মাঝখানে আমার হাজবেন্ড এসে পড়ুক, কিন্তু কি করব বলো। কলেজ লাইফে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে তখন চাকরি বাকরি করতো না। তাই আমার বাবা মার চাকরিওয়ালা হাত বয়সের লোকটার সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিয়ে দেয়। আর বিয়ে তো মেয়েদের জীবনে একটাই হয়, তাই সব কিছু মানিয়ে নিতে শিখেছি। আমার বিষয়ে তুমি সব কিছুই জানো, কোনো কিছু জানো না সেরকম কিন্তু নয়। আচ্ছা ডার্লিং, ঠিক আছে, তোমাকে আর কিছুই বলতে হবে না। আমি সবটা বুঝতে পেরেছি। এখন আবার কবে আমার কাছে আসবে সেটা আমাকে বলে যাও। সেটা আমি এখনই তোমাকে কিছু বলতে পারবো না। আগে আমি বাসায় যাই। আমার হাজবেন্ড আগামী সপ্তাহে ট্যুরে যাবার কথা আছে। সে যদি সেখানে চলে যায় তাহলেই আমি আসবো। ওকে সুইটহার্ট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রেখো, আমায় ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, তাহলে কিন্তু তোমাকে নিজেকেই পস্তাতে হবে। অতঃপর রিমি নীলের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই তার হাজবেন্ডের বাসায় আসে, আর তার হাজবেন্ডের বাসায় এসে তাকে জানায়। হট সিমে আমরা তো আগামী সপ্তাহে অফিস স্টেটে যাচ্ছি। তো আমাদের অফিস থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সঙ্গে আমাদের স্ত্রীরাও যাবে, তাই তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। এসব তুমি কি বলছো? বাচ্চার স্কুল খোলা, সেখানে আমি তোমার সঙ্গে চলে যাব কি করে? আমি তোমার সঙ্গে ট্যুরে যেতে পারবো না। তুমি তোমার অফিসে বলে দিও আমার প্রবলেম আছে। বাচ্চার স্কুল নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এসেছি। ওনার সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল। উনি বলেছেন কোনো প্রবলেম হবে না। আমাদের বাচ্চাকে স্কুল থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হবে, তাই এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। আরে বাবা, আমি তোমাকে বললাম তো আমি যেতে পারবো না। আমার ওইসব ঘুরতে যেতে ভালো লাগে না। আমি বাসায় ঠিক আছি। আমাকে কোথাও যেতে হবে না। তোমার যেখানে যাওয়ার ইচ্ছে তুমি সেখানে যাও। আমি তো তোমাকে বাধা দিয়ে আটকে রাখিনি, তাই না? তুমি এভাবে কেন কথা বলছো? যেখানে আমার অফিসের সকল স্টাফদের ওয়াইফকে যেতে পারবে, সেখানে তুমি গেলে কি সমস্যা? তুমি কি চাও তোমার কারণে আমার অফিসের স্টারদের সামনে আমার মাথা নিচু হোক? এই কথা শুনে রিমি বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তার হাজবেন্ডকে বলল সে যাবে, কিন্তু তার চিন্তার বিষয় হলো সে তো নীলকে বলে এসেছে তার হাজবেন্ড একটু দূরে চলে যাওয়ার পর সে তার প্রেমিক নীলের কাছে চলে যাবে। কিন্তু এখন যদি সে তার হাজবেন্ডের সঙ্গে ট্যুরে চলে যায় তাহলে নীল কি মনে করবে? যাই হোক, রিমি আর এত কিছু চিন্তা করে না, কারণ কপালে যা আছে তাই হবে। তাছাড়া বিয়ের পরেই প্রথমবার তার হাজবেন্ড তাকে নিয়ে 1 সপ্তাহের জন্য দূরে কোথাও ঘুরতে যাচ্ছে, এটাও তো মিস করা যায় না। হাজবেন্ড বলে কথা, আজ রিমি তার হাজবেন্ড সহ ঘুরতে এসেছে। সেখানে তার হাজবেন্ডের অফিসের সকল স্টাফ এবং তার ওয়াইফ সহ তাদের ফ্যামিলিতে সবাই রয়েছে। সবাই সেখানে খুব আনন্দ করছিল। তখনই হঠাৎ রিমির ফোনে একটা ফোন আসে। রিমি সুইটহার্ট, তোমাকে একটা কথা বলার জন্য এত জরুরি করে ফোনটা দিতে হলো। তোমার আমার রোমান্স টাইমে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা আমি তোমার হাজবেন্ডের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো আমি আমার হাজবেন্ডের সঙ্গে ট্যুরে এসেছি, আর এখন যদি তুমি এই কাজটা করো তাহলে তার পরিণাম কি হবে? আমার এত কিছু জানার কোনো প্রয়োজন নেই।
তোমাকে আমি বলেছিলাম তোমার হাজবেন্ড ট্যুরে চলে যাওয়ার পর তুমি আমার কাছে চলে আসবে, কিন্তু তুমি সেটা না করে উল্টো তুমি নিজেই তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুরতে চলে গেছো। এখানে আমি একা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? নীল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এখানে আসতে চাইনি। আমার হাজব্যান্ড আমাকে জোর করে এখানে নিয়ে চলে এসেছে, তো আমি কি করব সেটা তুমি আমাকে বলো। তোমাকে আমার কিছুই বলার নেই, শুধু এইটুকুই বলতে চাই আমি তোমার আর আমার রোম্যান্স টাইমের ভিডিও তোমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপর যেটা হবে সেটা তুমি সামলে নিও। নীল প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। তুমি আমার কাছে কি চাও সেটা বলো। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, কিন্তু তুমি আমার সংসারটায় আগুন লাগিয়ে দিও না। আমি আমার হাজব্যান্ড আমার সন্তানকে খুব ভালোবাসি, তাদের ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। প্লিজ তুমি এরকম কাজ করো না। হো তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ভিডিও ক্লিপটা আমি তোমার হাজবেন্ডের কাছে পাঠাবো না, কিন্তু তার বিনিময়ে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। নীল আমার মনে হয় তুমি আসলে কিছু জানোই না যে তুমি কি বলছো। আমার মনে হয় তুমি নেশা করেছো, তাই এরকম পাগলের মতো প্রলেপ করছো। তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো তুমি আমার হাজব্যান্ডের নাম্বার কোথায় পেলে? তোমার সঙ্গে তো আমার হাজব্যান্ডের কখনো দেখাই হয়নি, আর নাম্বার পাওয়া তো অনেক দূরের কথা। তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো তাই না? নীল কখনোই কারোর সঙ্গে ইয়ার্কি করে না, আর ইয়ার্কি করতে পছন্দ করে না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে 50 লাখ টাকা একদিনের মধ্যে পাঠাবে। আর যদি না পারো তাহলে আমি তোমার ভিডিও ফুটেজ তোমার হাজবেন্ডের কাছে পাঠিয়ে দেব। সে তো হাজবেন্ডের কাছেই নাই। তোমার ফেসবুক আইডি আমি হ্যাক করে ফেলেছি, তোমার ফেসবুক আইডিতে পোস্ট করে দেব। সারা দুনিয়া দেখবে তোমার কীর্তিকলাপ। কোনটা তোমার কাছে ভালো হবে তুমি নিজেই সিদ্ধান্ত নাও। নীল আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি তোমার সঙ্গে রিলেশনে গিয়েছি। তুমি যখন যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি। তুমি যখনই আমাকে ডেকেছো তখনই আমি তোমার কাছে চলে গিয়েছি, কিন্তু তার বিনিময়ে তুমি আমার সঙ্গে এরকম করবে এটা আমি ভাবতে পারিনি। অত কিছু ভাবতে তোমাকে কি বলেছি? তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা আমাকে এখনই জানাও। তুমি আমাকে একদিনের মধ্যে 50 লাখ টাকা দেবে, নাকি আমি তোমার ভিডিও ফুটেজ সারা দুনিয়াকে দেখিয়ে দেব? আর হ্যাঁ, একটা কথা আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, ওই ভিডিও ফুটেজ কিন্তু তোমার চেহারা স্পষ্ট করে দেখা গিয়েছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমাকে জেনে যাবে। প্লিজ নীল আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমার সঙ্গে এরকম কিছু করো না। দেখো আমি আমার সংসারটাকে বাঁচাতে চাই, আমি আমার সংসারটাকে নষ্ট করতে চাই না, আর আমি নিজেও ভালোভাবে বেঁচে থাকতে চাই। যদি তুমি সবকিছু ঠিক রাখতে চাও তাহলে আমি তোমাকে যেটা বলেছি তোমাকে সেটা করতেই হবে। তোমাকে 50 লাখ টাকা দিতেই হবে, অন্যথায় তোমার ভিডিও ফুটেজ আমি প্রকাশ করবই। দেখো প্লিজ বোঝার চেষ্টা করো, 50 লাখ টাকা মুখের কথা নয়। আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে, আমি 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, কিন্তু প্লিজ তুমি ওই ভিডিও ফুটেজটা ডিলিট করে দাও। ধুর, তোমার কি মাথা নষ্ট নাকি? সামান্য 10 লাখ টাকার জন্য আমি এত সুন্দর একটা ভিডিও ফুটেজ ডিলিট করে দেব? এরকম মহান আমি হতে পারিনি, আর কোনোদিন হতে পারবো না। আমি তোমাকে যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। তুমি যদি আমাকে 50 লাখ টাকা দিতে পারো তাহলে আমি তোমার ভিডিও ফুটেজ ডিলিট করতে পারবো, আর নয়তো আমি তোমার ভিডিও ফুটেজ ফেসবুকে ছেড়ে দেব, বলে দিলাম। বলতে বলতে ফোনটা কেটে দেয়। আর এদিকে রিমি চিন্তা করে কল পায় না সে কিভাবে এই 50 লাখ টাকা ম্যানেজ করবে। এটা তো যে কোনো সহজ ব্যাপার নয়। আর তার হাজবেন্ড যদি জানতে পারে এমনিতেও তার সংসারটা ভেঙে যাবে, কিন্তু সে কোনোভাবেই সংসার ভাঙতে চায় না। হোটেল রুমে বসে এই কথাগুলোই রিমি মনে মনে চিন্তা করছিল। তখনই হঠাৎ তার হাজবেন্ড সেখানে আসে, আর রিমিকে এরকম মনমরা হয়ে বসে থাকতে দেখে তার হাজবেন্ড তাকে বলে, কি ব্যাপার রিমি, কি হয়েছে? তুমি এখানে এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? সবাই তো লিভিং রুমে বসে অনেক মজা করছে। আমার এসব ভালো লাগছে না, আমি আজকে ঢাকায় চলে যেতে চাই। এখানে আমি আর থাকতে পারবো না, আমার এসব ভালো লাগে না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা গতকালকে এখানে এসেছি, আর আজকে ঢাকায় চলছে। সবাই তো এক সপ্তাহ এখানে থাকবে। তুমি নিচে যাও সবার সঙ্গে একটু, তাহলে তোমার ভালো লাগবে। কিন্তু রিমি তার হাজবেন্ডের কোনো কথাই শুনছে না। আসলে তার মনে যেটা চলছে সেটা তো সে নিজেই জানে, অন্য কেউ তো আর তার মনের খবর জানে না। তাহলে সে বুঝবে কি করে যে রিমির মনে কি চলছে?
যাই হোক, তখন রিমির হাজব্যান্ড রিমিকে আর জোর করে না, সেখান থেকে চলে গেল। সারাদিন রিমি হোটেল রুমে বসে এই বিষয়টা নিয়ে চিন্তা করছে। আর রাতের বেলা যখন সবাই যার যার রুমে চলে গেছে, তখন রিমির হাজব্যান্ড রুমে আসে। সে রুমে এসে দেখতে পায় রিমি তখনও মনমরা হয়ে বসে আছে। এভাবে বসে থাকার কারণটা তার হাজব্যান্ড কোনোভাবেই বুঝতে পারছে না। তাই সে বারবার রিমির মন খারাপ হওয়ার কারণটা জানতে চাইছে, কিন্তু রিমি তার হাজব্যান্ডকে কোনোভাবেই তার সমস্যাটা খুলে বলতে পারছে না। আর বলবেই বা কী করে? এই বিষয়টাকে হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করার মতো? তখন তার হাজব্যান্ড আবার তাকে প্রশ্ন করে কি হয়েছে, কিন্তু সে কোনো জবাব দেয় না। তাই তার কোনো উত্তর না পেয়ে তার হাজব্যান্ড শুয়ে ঘুমিয়ে পড়ে। তার বাচ্চাটাও ঘুমিয়ে গেছে ততক্ষণে। তখনই হঠাৎ তার মোবাইলে একটা ফোন আসে। রিমি ফোনের আওয়াজ শুনেই মোবাইলটা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে। কি ব্যাপার নীল, তুমি এখন আবার আমাকে ফোন দিয়েছো কেন? তুমি জানো না আমার হাজবেন্ড এখন রুমে আছে? সে যদি দেখতে পায় তাহলে কি হবে? আরে ডার্লিং, আমি তো এত কিছু জানি, আর জানার প্রয়োজন আছে বলে মনেও করি না। তোমাকে আমার মনে পড়লো তাই আমি ফোন দিলাম। এখন তুমি আমাকে এটা বলো যে আমার 50 লাখ টাকার ব্যবস্থা করেছো কিনা। আমি কোথায় পাবো এত টাকা সেটা তুমিই আমাকে বলো। আমার তো আর বাবার সম্পত্তি নেই যে বাবার সম্পদ বিক্রি করে তোমাকে টাকা দেব। তুমি কেন করছো আমার সঙ্গে এরকমটা নীল? প্লিজ এসব কিছু ভুলে যাও। তুমি আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে সেটা নিয়ে নাও, কিন্তু ওই ভিডিও ফুটেজটা ডিলিট করে দাও। এত অস্থির কেন ডার্লিং? এখন আরো 10 ঘন্টা সময় আছে। এই 10 ঘন্টার সময় 50 লাখ টাকা ম্যানেজ করার জন্য যথেষ্ট। তুমি চেষ্টা করে দেখো, তাহলে অবশ্যই পারবে। আর যদি না পারো তাহলে তোমার ভিডিও সারা দুনিয়া দেখবে। এখানে তো আমার কিছুই করার নেই, তাই না? বলতে বলতে নীল ফোনটা কেটে দেয়। সারা রাত ঘুমাতে পারে না সে। ঘুমাবেই বা কি করে? ওই ভিডিও ফুটেজের একটা কপি নীল তাকে পাঠিয়েছে। ভিডিওতে তাকে যে অবস্থায় দেখা যাচ্ছে, এটা যদি দুনিয়ার মানুষ দেখে তাহলে সে মুখ দেখাবে কি করে? তার তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কথা চিন্তা করতে করতে রাত পেরিয়ে সকাল হলো। রিমি তখনও ব্যালকনিতে আনমনে হয়ে বসে আছে। তার হাজবেন্ড হয়তো মনে মনে ভেবেছে রিমির কিছু একটা হয়েছে, তাই সে আর কিছুই বলল না, তাকে তার মতোই থাকতে দিল। সকালবেলা সবাই হোটেল থেকে বের হয়ে পাশে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে গেল, শুধু রিমি ছাড়া। রিমি একা একা বসে আছে। তখনই হঠাৎ নীল তাকে ফোন দিল। তার মানে তুমি আমাকে 50 লাখ টাকা দেবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এক্ষুনি তোমার ভিডিওটা তোমার হাজবেন্ডের কাছে পাঠাচ্ছি, সেই সঙ্গে তোমার ফেসবুক আইডিতেও পোস্ট করে দিচ্ছি। প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমার জীবনটাকে এভাবে বরবাদ করে দিও না। আমি বেঁচে থাকতে চাই। আই এম সরি ম্যাডাম, আমি যেখানে আমার টাকাটা পেলাম না সেখানে আমি আপনার কোনো কথা শুনতে পারছি না। আই এম সো সরি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনার ভিডিওটা আমি আর নিজের কাছে রাখতে পারলাম না। কথাটা বলেই নীল ফোনটা কেটে দেয়, আর সঙ্গে সঙ্গে রিমির ফেসবুক আইডি থেকে ভিডিওটা পোস্ট করে দেয়। আর রিমির হাজবেন্ডের ফোনেও সেই ভিডিওটা পাঠিয়ে দেয়। শুধু রিমির হাজবেন্ড নয়, ভিডিওটা সারা পৃথিবীর মানুষ দেখছিল। রিমির আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই। রিমির আত্মীয়রা যখন এই ভিডিওটা দেখছিল তখন একে একে সবাই রিমিকে ফোন করছিল। আর রিমি এরকম একটা কাজ কি করে করতে পারে সেটা বলতে বলতে রিমিকে ঘৃণা করছিল। রিমির হাজবেন্ড ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গেই হোস্টেলে ফিরে আসে। তিনি রিমিকে কোনো রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় বলল, রিমি, তুমি এই কাজটা কি করে করলে বলো? আমি তোমাকে কোন দিক থেকে অভাবে রেখেছিলাম? তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এর জন্যই বুঝি তুমি আজ 2 দিন ধরে মন খারাপ হয়ে বসে আছো? রিমি তখন আর কিছুই নিতে পারছিল না। সে যে ফ্লোরে ছিল সেটা ছিল হোটেলের 8 তলার ফ্লোর। সে হাজবেন্ডের কথাটা শোনা মাত্রই রুম থেকে বের হয়ে সোজা ব্যালকনিতে চলে গেল, আর ধপাস করে ব্যালকনি থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে গেল। রিমির হাজবেন্ড বিষয়টা কি হয়েছে বুঝতে না পেরে ব্যালকনিতে আসে, কিন্তু ততক্ষণে রিমি নিচে পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে তার প্রাণ ভোমরাটা বেরিয়ে গেছে। তখনই রিমির হাজবেন্ড চিৎকার শুরু করে, আর চিৎকার করতে করতে নিচে চলে আসে, কিন্তু ততক্ষণে রিমি পরপারে চলে গেছে। হোটেল কর্তৃপক্ষ তখনই থানায় রিপোর্ট করে, আর কিছুক্ষণের মধ্যেই থানার এসপি সেখানে আসে। কি হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? আপনারা কি নিজেরা কোনো ঝগড়া করেছিলেন যার কারণে আপনার স্ত্রী ঘুরতে এসে আত্মহত্যা করলো? আমাদের কোনো ঝগড়া হয়নি। কি হয়েছিল সেটাও বুঝতে পারছিলাম না, কিন্তু রিমি 2 দিন ধরে মনমরা হয়ে রুমে বসে ছিল, আমাদের সঙ্গে একটু বের হচ্ছিল না। আর আজ সকালে এই ভিডিও ফুটেজটা আমরা সবাই দেখতে পাই। তখন আমি রিমিকে জিজ্ঞেস করি কি হয়েছিল।
কিন্তু রিমি তখন আমার কথার উত্তর না দিয়ে ব্যালকনিতে চলে আসে আর সেখান থেকে লাফ দেয়। এর বেশি আমি কিছুই জানি না। ভিডিও ফুটেজে তাদেরকে যা বোঝা যাচ্ছে তাতে আপনার স্ত্রীর ছবিটা স্পষ্ট বোঝা গেলেও ছেলেটাকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? আপনার স্ত্রীর কোনো এক্স বয়ফ্রেন্ড কিংবা অন্য কিছু? না, সেরকম আমি কিছুই কোনোদিনও শুনিনি। তাছাড়া জেমি তো আমার সঙ্গে ভালোই ছিল, হঠাৎ কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আর এই ছেলেটার সঙ্গে রিমির কতদিনের সম্পর্ক বা কি সম্পর্ক সেটাও আমি জানি না। ছেলেটাকে সে ব্যাপারে আমি কোনো তথ্য জানি না। আপনার স্ত্রীর সঙ্গে ছেলেটার সম্পর্ক এত দূর আর আপনি বলছেন আপনি কিছুই জানেন না? এটা হয় কি করে? আপনি অবশ্যই কিছু না কিছু জানেন, কারণ আপনার স্ত্রীর সাথে যার এত ক্লোজ একটা সম্পর্ক তার সম্পর্কে আপনি কিছুই জানবেন না, এরকমটা তো হতে পারে না। স্ত্রী আপনার বাড়িতে থাকে, আপনি অবশ্যই জানেন। আর আপনি যদি আমাদেরকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা না করেন তাহলে আমরা এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। প্লিজ আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। রিমি আমাকে কোনোদিনও তার বয়ফ্রেন্ড কিংবা ছেলে বন্ধুর সম্পর্কে কোনো কিছুই বলেনি। তাছাড়া আমি তো জানি আমার স্ত্রী কখনো একা বাসা থেকে বাইর হতো না। শুধু আমার ছেলের স্কুল আর বাসায় এটুকুর মধ্যেই সে সীমাবদ্ধ ছিল। তাহলে আমি কি করে জানবো বলুন? সে সব কিছু আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু অপরাধ আর অপরাধীদেরকে চিনি। আমাদের মনে হচ্ছে আপনার সঙ্গে হয়তো আপনার স্ত্রীর কোনো ঝামেলা হয়েছিল, যার কারণে আপনার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিল। আপনারা দাম্পত্য জীবনে সুখী ছিলেন না। আপনি হয়তো সবকিছু জেনে গেছিলেন আর তার বয়ফ্রেন্ডকে হয়তো হুমকি দিচ্ছিলেন, তাই হয়তো তার বয়ফ্রেন্ড এরকম কিছু একটা করেছে। প্লিজ আপনারা আমার কথা বিশ্বাস করুন। আমি সংসারে কোনো অশান্তি কোনোদিনও দেখিনি আর করিনি। আমার স্ত্রীকে নিয়ে আমি যথেষ্ট ভালো ছিলাম। আমি ভালো একটা চাকরি করি, এখানে অফিস ট্যুরে এসেছি, ভালো টাকা বেতন পাই, তা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবেই চলে। তাহলে আমাদের সংসারে কোনো ঝামেলা কেন থাকবে সেটা আপনি নিজে বলুন না। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আপনাকে এই মুহূর্তে আমরা অ্যারেস্ট করছি না, তবে আমাদের তদন্ত করতে গিয়ে যদি কখনো মনে হয় আপনি এই বিষয়টার সঙ্গে কোনোভাবে জড়িত বা আপনার হাত আছে, তাহলে কিন্তু আমরা আপনাকে একদমই ছাড়ব না। আপনারা সঠিক তদন্ত করেন সেটাও আমি চাই। কারণ আমার স্ত্রী কিভাবে এমন একটা কাজ করলো আর কেনই বা আমার ছোট্ট বাচ্চাকে রেখে চলে গেল এটা আমারও জানা প্রয়োজন। আপনারাই দেখুন আমার বাচ্চাটা কত ছোট, সবেমাত্র ক্লাস 2তে পড়ে। একে আমি সামলাবো কি করে বলুন? ততক্ষণে থানার এসপি লাশ নিয়ে থানায় চলে গেল পোস্টমর্টম করানোর জন্য। এদিকে রিমির হাজবেন্ড ঢাকায় ফিরে আসেন। নিজের স্ত্রীর এরকম কাজ আর এভাবে হঠাৎই চলে যাওয়া সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর অপর দিকে ছোট্ট একটা বাচ্চা, রিমি এরকম কাজ আর এভাবে চলে যাওয়াতে তার হাজবেন্ড ভীষণভাবে ভেঙে পড়ে। এদিকে নীল নিজের বেডরুমে বসে বসে ফেসবুকিং করছিল। তখনই হঠাৎ সুন্দরী একটা মেয়ের ছবি তার সামনে পড়ে, আর তখনই ওই মেয়ের ইনবক্সে ঢুকে আর তাকে মেসেজ করে। ও রমণী, ও প্রেয়সী, তোমার চোখের প্রেমে পড়েছি। তোমার চোখ দুটো যে বড্ড মায়াবী, আমায় খুব কাছে টানছে মনে হয়। এভাবে বলো না প্রিয়, আমি আবার অন্যজনের ঘর নেই, তাই ফ্ল্যাট করে কোনো লাভ নেই। তুমি অন্যজনের ঘরের গরমে তো আমার কি হয়েছে? তোমাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। সত্যি বলছি, তোমার যদি 3টা বাচ্চাও থাকে তাও তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে আমার কোনো প্রবলেম নেই। আমি সত্যিই বলছি, আমার একটা বাচ্চা আছে আর হাজবেন্ড আছে। 8 বছরের সংসার আমাদের। তোমাকে দেখে যদিও কেউ যথেষ্ট হ্যান্ডসাম বলে মনে হচ্ছে, কিন্তু প্রেম কি বোঝাবো, আমায় দিয়ে হবে না। আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবেসে বিয়ে করেছো তো কি হয়েছে? যে জিনিসটা ফুরাবার নয় সেটা তো অনেকজনকে দেওয়া যায়, তাই না? ভালোবাসা তো আর ফোনানোর জিনিস নয়। সেটা আমি খুব ভালো করেই জানি। আর এটাও খুব ভালো করে জানি যে জীবনে এমন থেকে একজনের ভালোবাসা যায় যা দ্বিতীয়বার কাউকে মন থেকে ভালোবাসা যায় না। যেটা হয় সেটা হলো আকর্ষণ।
সে তুমি যাই বলো না কেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমি সত্যি বলছি, তোমাকে দেখে সত্যি আমার পছন্দ হয়েছে। তুমি কি আগামীকাল আমার সঙ্গে একবার দেখা করবে? যেখানে আমি আপনাকে চিনি না, কোনোদিন আপনার সঙ্গে দেখা হয়নি, সেখানে আমি আপনার সঙ্গে এভাবে হঠাৎ করে দেখা করে কি করে বলেন তো? তাছাড়া আপনি কোথায় থাকেন আর আমি কোথায় থাকি সেটাও আমরা জানি না। যদিও দুজনের হোম টাউন ঢাকা দেওয়া আছে, কিন্তু আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। এত কিছু জানার প্রয়োজন নেই। যেখানে দুটি মনের মিলন হয় সেখানে কোনো জায়গা বা কোনো কিছু কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। যাই হোক, আমি ঢাকার মিরপুরে থাকি, আর তুমি? আমি তো উত্তরাতে থাকি আমার হাজবেন্ডের সঙ্গে। যদিও আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে এখানে থাকি, তাই তার সাথে এখানেই থাকা হয়। ওকে ডার্লিং, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি আগামীকাল উত্তরায় আসছি তোমার সঙ্গে দেখা করতে। তুমি খাজানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার জন্য অপেক্ষা করবে, ঠিক সকাল 10টায়। 1 মিনিটে যেন লেট না হয়, কথাটা মনে থাকে যেন। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই টাইমে আমার হাজবেন্ড অফিসে আর বাচ্চা স্কুলে থাকে, তাই আমার কোনো প্রবলেম হবে না। আর খাজানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার বাচ্চা স্কুলের পাশেই, তাই কোনো সমস্যা নেই। ওকে মাই ডিয়ার, তাহলে এখন রাখছি। আগামীকাল সামনাসামনি দেখা হবে, তখন না হয় বাকি কথাগুলো বলবো। আর একটা কথা, তখন তুমি কি পরে আসবে সেটা কিন্তু অবশ্যই আমাকে বলে দিও। তবে আমি পার্সোনালি নীল শাড়ি খুব পছন্দ করি, আর সেই সঙ্গে কপালে একটা কালো টিপ। ঠিক আছে, কাল আমি তোমার পছন্দ মতোই সেজে আসব। কিন্তু একটা কথা, আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, আমার সঙ্গে ফ্ল্যাট করে কোনো লাভ নেই, কারণ আমার হাজবেন্ডের সন্তান আছে। আমি সন্তান সংসার দুটোই খুব ভালোবাসি। সবকিছু যখন এত ভালোবাসো, তাহলে তার থেকে একটু ভালোবাসা আমায় দিলে কোনো প্রবলেম হবে না। যাই হোক, রাখছি। আল্লাহ হাফেজ, কাল দেখা হচ্ছে। বলতে বলতে নীল ফোনটা কেটে দেয় আর এদিকে অপেক্ষা করতে থাকে নতুন মুরগি পটানোর জন্য। যাই হোক, পরের দিন সকাল হতে না হতে নীল ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম শেষ করে নেয়। সে সীমার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তার ম্যানেজার তাকে ফোন করে। আর আজ একবার আপনাকে আশ্রমে আসতে হবে। আশ্রমের একজন লোক গতকাল থেকে কোনো খাবার খাচ্ছে না। আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ওনাকে কোনো খাবার কিংবা কোনো ওষুধ কিছুই খাওয়াতে পারছি না। আপনি প্লিজ একবার আসুন। উনি বারবার আপনার সঙ্গে দেখা করার কথা বলছেন। আমরা অনেকবার জানতে চেয়েছি কেন তিনি আমাদের কোনো উত্তর দেননি। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি ওনাকে বলে দিন আমি বিকেলের দিকে আশ্রমে আসব। এখন একটা কাজ আছে, আর ওনাকে খাবার আর ওষুধটা খাইয়ে দিন। আমি এসে যেন দেখতে পাই উনি খাবার আর ওষুধ খেয়ে ফেলেছেন। ঠিক আছে? বলতে বলতে নীল ফোনটা কেটে দেয় আর এদিকে ড্রাইভারকে তার গাড়ি বের করতে বলে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভিং সিটে বসে, তখন সে ড্রাইভারকে মানা করে দেয়। আহা, যে ড্রাইভারকে তার সঙ্গে যেতে হবে না, সে নিজেই গাড়ি ড্রাইভ করবে। ড্রাইভার আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সে নিজেই গাড়ি ড্রাইভ করে উত্তরায় চলে আসে। কিছুক্ষণের মধ্যে সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। দেখতে পাই রেস্টুরেন্টের এক কোণে গতকালকে ছবিতে দেখা সেই রমণী নীল শাড়ি আর কালো টিপ পরে বসে আছে। তাকে দেখে নীল সেখানে চলে যায় আর বসতে বসতে সীমাকে বলে, আজ তোমাকে একদম আকাশের নীলপরীর মতো লাগছে। মন চাইছে এক্ষুনি তোমাকে নিয়ে পালিয়ে যাই, আর কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। সত্যি তোমাকে খুব কাছে পেতে মন চাইছে। বলছি তো, একদম ফ্ল্যাট করো না আমার সঙ্গে। ওইসব করে আমার মন গলানো যাবে না। এখন তুমি আমাকে এইটা বলো যে প্রথম দেখাতেই তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চাইলে? একটা কথা তোমাকে আর কতবার বলবো, প্রথমবারই তো তোমাকে বলেছি। তোমার ওই ছবিটা দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। তোমাকে কাছে পেতে চাই, তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা জেগেছে, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ধুর, এসব কথা আর ভালো লাগছে না। এখন কিছু খাবে কিনা সেটা বলো, বিলটা কিন্তু আমিই দিব। আমি তো তোমাকে খেতে চাই, অন্য কিছু কেন খেতে যাব? তোমার ওই রাঙা ঠোঁট দুটো খেতে চাই, ভালোবেসে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। ধুর, তোমার এসব কথা আর ভালো লাগছে না। নিজের চাইতে সিনিয়র একটা মেয়েকে এসব কথা বলতে তোমার লজ্জা লাগছে না? দেখো, লজ্জা শরম কত কিছু আমার নেই, কিন্তু তোমাকে আমার ভালো লেগেছে। আর এখানে
লজ্জা লাগার কি আছে বলো? ভালো লাগা, ভালোবাসা এগুলো তো অপরাধী নয়। আমাদের মন চায় কোনো সময় যে কাউকে ভালোবাসতেই পারে, আর আমাদের দুর্যোগ যে কোনো সময় যে কাউকে দেখে ক্রাশ খেতেই পারে। আজ আমি আসছি, আমার ছেলের স্কুলে এখনই ছুটি হয়ে যাবে। স্কুল থেকে বের হয়ে যদি আমাকে দেখতে না পাই তাহলে আবার অন্য কোথাও চলে যেতে পারে। ঠিক আছে, আজ যাও, তবে কাল কিন্তু আবার আমার সঙ্গে দেখা করতে হবে। তবে কোনো রেস্টুরেন্টে নয়, সোজা কোনো আবাসিক হোটেলে। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি বলছো? তুমি জানো আমি আসছি। নিজের মাথাটা একটু ভালোভাবে ওয়াশ করে নিও, তাহলে আর এসব উল্টোপাল্টা কথা মুখে আসবে না। আমার মাথা কি কখন কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি, তাই আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগামীকাল উত্তরার কোনো আবাসিক হোটেল ঠিকানা সকালে তোমায় পাঠিয়ে দেব, সেখানেই চলে যেও। তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আমায় ঘুরে ঘুরে খাচ্ছে, আর আজ যখন তোমাকে সামনে সামনে দেখেছি তখন তো আর নিজেকে ধরে রাখতে পারছি না। তখন সীমা নীলকে আর কোনো উত্তর না দিয়ে সোজা সেখান থেকে চলে গেল। পাশে যাওয়ার পর থেকে নীল একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেসেজের লেখাগুলো এতটাই রোমান্টিক ছিল যে সীমা নিজেই তার রোমান্টিক কিছু ছবি লিখে পাঠাতে বাধ্য হলো। ছবিগুলো দেখে নীলের তো একদম মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই সে সঙ্গে সঙ্গেই সীমাকে ফোন করে আর বলে, প্রিয়তমা, আগামীকাল তোমাকে আমার সঙ্গে হোটেলে যেতেই হবে, তা না হলে কিন্তু তুমি যে আমাকে তোমার ছবিগুলো পাঠিয়েছো সেটা আমি তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দেব। মানে কি এসব তুমি কি বলছো? তুমি আমার হাজবেন্ডের কাছে পাঠাবে মানে? তুমি তো আমার হাজবেন্ডকে চেনোই না, তাহলে তুমি আমার হাজবেন্ডকে এই ছবিগুলো পাঠাবে কি করে? তোমার হাজবেন্ডকে আমি চিনি না সেটা ঠিক আছে, কিন্তু জেনে নিতে খুব একটা সময় লাগবে না, কারণ আমি তোমার ফোন অলরেডি হ্যাক করে ফেলেছি। তুমি যখন রেস্টুরেন্টে তোমার মোবাইল রেখে ওয়াশরুমে গিয়েছিলে তখনই আমি ওই কাজটা করেছি। মানে কি তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর এই কাজটা তুমি করলে কি করে? তুমি জানো না অন্য একজনের ফোন অনুমতি ছাড়া নেওয়াটা অপরাধ? ডার্লিং, আমি এত কিছু জানি না, আর এত কিছু জানার আমার কোনো প্রয়োজন নেই। আমার যখন যেটাকে জানার প্রয়োজন হয় আমি তখন সেটাই জানি, অন্য কিছু জানতে চাই না। যাই হোক, তুমি আমার সঙ্গে কাল আবাসিক হোটেলে যাচ্ছ, আর আমি তোমাকে একটু আদর করব, খুব বেশি না। আমি পারবো না তোমার সঙ্গে কোনো আবাসিক হোটেলে যেতে। আমার হাজবেন্ড যদি এ বিষয়ে কিছু জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে, কারণ আমরা ভালোবেসে বিয়ে করেছি। সে আমাকে খুব ভালোবাসে, কোনোদিনও ভালোবাসার কমতি রাখেনি। তার কাছে আমি যখন যেটা চেয়েছি মুখ ফুটে বলার আগেই আমি সেটা পেয়েছি। তার সঙ্গে এত বড় বেইমানি আমি কোনোভাবেই করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো আর আমার নাম্বারটা ডিলিট করে দিও। তোমার নাম্বার ডিলিট করে কি হবে ডার্লিং? তোমার ফোনের সব কিছুই এখন আমার কাছে, তুমি চাইলেও সেই সব কিছু আমার কাছ থেকে নিতে পারবে না, তাই তোমাকে আগামীকাল আবাসিক হোটেলে আসতেই হবে। নীলের এমন কথা শুনে সীমা কি করে দেখছে ভেবে পাচ্ছে না। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। অপরিচিত একটা ছেলে মেসেঞ্জারে মেসেজ করে আর সে দেখা করার কথা বলল। সেই ছেলেটা দেখা করার কথা বলতেই কেন সীমা রাজি হলো, তাই সে নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। নিজের বোকামির জন্য নিজেই নিজেকে রাগ দেখাচ্ছে, কিন্তু কি করবে সে ভেবে পাচ্ছে না। এভাবে কোনো রকমে রাত কেটে সকাল হলো। ততক্ষণে সীমার হাজবেন্ড অফিসে চলে গেছে আর সেই ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছে। তখনই নীল তাকে ফোন দেয়। আমি হোটেল বুক করে রেখেছি, হোটেলের ঠিকানাটা তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি চলে এসো। আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করব। সময় ঠিক সকাল 9টা-11টার মধ্যেই কিন্তু তোমাকে ছেড়ে দেব। প্লিজ নীল, তুমি আমার সঙ্গে এরকমটা করো না প্লিজ। আমাকে ছেড়ে দাও। আমি আমার হাজবেন্ডকে খুব ভালোবাসি, তার ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে চাই না। আমি তো তোমাকে একবারই বলেছি এসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না। আমি তোমাকে যেটা বলেছি সেটাই করতে হবে, আর তোমাকে আজ আমার কাছে আসতেই হবে। তোমাকে একটা সুখ দিতেই হবে ডার্লিং। নীল তখন সীমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল আর নিজে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। সীমা ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নীলের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেল। সে সেখানে পৌঁছে দেখতে পেল নীল অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে নীল বলতে লাগলো, কি ব্যাপার ডার্লিং, তোমাকে তো বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে, তুমি দেরি করলে কেন? অলরেডি 9টা 10 বেজে গেছে, মানে তুমি 10 মিনিট কামাই করেছো,
এর জন্য তোমাকে কি পানিশমেন্ট পেতে হবে সেটা তুমি জানো। প্লিজ নীল, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি চাই না আমার হাজবেন্ড এ ব্যাপারে কোনো কিছু জানুক। আরে বাবা, তুমি এত চাপ নিচ্ছ কেন? এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আর হোটেল ম্যানেজারকে মোটা অঙ্কের টাকা খাইয়ে দিয়েছি, সে কিছুই বলবে না কাউকে। তাই তোমরা চিন্তা করার কোনো কারণই নেই। কিন্তু তুমি যদি আজ আমাকে খুশি করতে না পারো, তাহলে কিন্তু আমি তোমার হাজবেন্ডকে সব বলে দেব। সীমা নিজের সংসার বাঁচানোর ভয়ে নীলের সঙ্গে রুমে যেতে বাধ্য হলো। নীল প্রায় 2 ঘন্টা সময় ধরে সীমাকে ভোগ করলো। 2 ঘন্টা পর ছেড়ে দিলে সীমা ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় আর নীলকে বলে, এবার তো তুমি খুশি? তুমি আমার কাছে যা চেয়েছিলে তাই আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি দয়া করে সব কিছু ভুলে যাও, আর এই ছবিগুলো তোমার ফোন থেকে ডিলিট করে দিও। আমার হাজবেন্ড যেন কোনো কিছু না জানতে পারে, প্লিজ। ডার্লিং, তুমি কি পাগল হয়েছো নাকি? আমি তোমার হাজবেন্ডকে এসব কিছু জানাতে যাব কেন? শুধু তুমি প্রতি সপ্তাহে একবার আমার জন্য এখানে চলে এসো, তাহলেই হবে। 1 সপ্তাহে তোমার আদর একবার পেলেই আমি সারা সপ্তাহ থাকতে পারবো। আমার কোনো প্রবলেম হবে না। মানে এসব তুমি কি বলছো? আমি কেন প্রতি সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে এখানে আসব? তুমি তো চেয়েছিলে আমি একবার তোমার সঙ্গে এসব করি, কিন্তু তুমি এখন এমন কথা কেন বলছো? বলছি কারণ তোমাকে আমার ভালো লেগেছে। তোমার আদর পেয়ে আমার মনটা ভরে গেছে। তাই আমি বারবার তোমার আদর পেতে চাই, তোমাকে কাছে পেতে চাই, তোমার ছোঁয়া পেতে চাই। ডার্লিং, তুমি নিজের ফাঁদে পা দিয়েছো। এখন চাইলেও তুমি এখান থেকে বেরোতে পারবে না। তোমাকে প্রতি সপ্তাহে এখানে একবার আসতেই হবে। কিন্তু নীল, তুমি তো আমাকে বলেছিলে আমি যদি একবার তোমার সঙ্গে রোমান্টিক করি তাহলে তুমি সব কিছু ভুলে যাবে আর সব কিছু ডিলিট করে দিবে। কিন্তু এখন তুমি এমন কথা কেন বলছো? দেখো ডার্লিং, আমার মন যখন যেটা চায় তখন আমি সেটাই করি। আমার মনের বিরুদ্ধে আমি কখনোই যাই না। আমার মনকে আমি কখনোই হার্ট করি না। আমি চাইবো তুমিও কখনো এমন কিছু করবে না যাতে আমার মন হার্ট হয়। এখন যাও, তোমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, তাকে নিয়ে বাসায় যাও। আর বাসায় গিয়ে কিন্তু একবার আমাকে ভিডিও কল করবে। তোমাকে না দেখলে কিন্তু আমি থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। এই কথা বলে সে সীমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল আগে হোটেল থেকে বের হয়ে যায়। তারপর সীমা হোটেল থেকে বের হয়। সীমার রিসেপশনের দিকেই যাচ্ছিল, তখনই হঠাৎ রিসেপশনের ছেলেটা সীমাকে ডাক দিয়ে বলল, ম্যাডাম, আমি আপনাকে একটা তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কথা বলতাম, যদি আপনি কিছু মনে না করেন। আপনি আমাকে কি এমন কথা জিজ্ঞেস করবেন যার জন্য আপনি আমাকে এভাবে অনুমতি নিয়েছেন? ঠিক আছে, আমি কিছু মনে করব না, আপনি বলুন। আপনি যে স্যারের সঙ্গে এসেছেন, ওই স্যারের সঙ্গে আপনার কি সম্পর্ক? কতদিনের সম্পর্ক, সেটা কি জানতে পারি? ওনার সঙ্গে আমার 3 দিনের পরিচয়। কিন্তু কেন বলুন তো? আর আপনি এসব কথা কেন জানতে চাইছেন সেটা আমাকে বলুন। সেরকম কিছুই না ম্যাডাম, আসলে আপনাকে দেখে নতুন মনে হচ্ছে তো তাই। তাছাড়া এই স্যারের আগেও এই হোটেলে আরও অনেকবার এসেছে আপনার মতো নতুন নতুন সুন্দরী মেয়েদের নিয়ে, তাই জানতে চাইলাম আর কি। মানে আপনি কি বলছেন এই হোটেলে নীলের আগেও আরও অনেকবার এসেছে আমার মতো মেয়েদের নিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন আসছি। ঠিক আছে ম্যাডাম, যান, তবে একটু সাবধানে থাকবেন। আর একটা কথা, যদি পারেন এই লোকের ফান থেকে বের হয়ে যান। এই কথা বলে হোটেল বয় সেখান থেকে চলে গেল। সীমা কিছুই বুঝতে পারল না, সে কি নীলের ক্যারেক্টারই এরকম। সেই মনে মনে ভাবতে ভাবতে হোটেল থেকে বের হয়ে তার ছেলের স্কুলের সামনে চলে গেল। তার ছেলের স্কুল ছুটি হলো, তারপর তার ছেলেকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে বাসার কাজ করছিল। এদিকে দেখতে দেখতে বিকাল 3টে বেজে গেল। তখনই হঠাৎ তার মোবাইলে নীলের ফোন পেয়ে সীমা অনেকটাই চমকে যায়। সীমা ফোনটা রিসিভ করতে চাইছিল না, কিন্তু নীল পরপর ফোন দিয়েই যাচ্ছিল। অবশেষে সীমা ফোনটা রিসিভ করে, আর রিসিভ করতেই অপর পাশ থেকে নীল বলতে থাকে, কি ব্যাপার মাই ডিয়ার সুইটহার্ট, তুমি অফলাইন কেন? তোমাকে তো আমি বলেছিলাম বাসায় গিয়ে একবার আমাকে ভিডিও কল করবে, কিন্তু তুমি সেটা না করে নিজের মোবাইলের ইন্টারনেট অফ করে রেখেছো কেন? আমি বাসায় এসে বাসার কাজ করছি, তখন কি আমি নিজের মোবাইলে ইন্টারনেট চালু রাখবো নাকি
যাই হোক, এখন আমি আমার ছেলেকে পড়তে বসাবো। তুমি এখন ফোনটা রাখো। তুমি বলবে আর আমি ফোনটা কেটে দেব, এমনটাও হয় নাকি? আমি এখন তো ফোনটা কোনোভাবেই কাটবো না। তুমি এক্ষুনি একবার আমাকে ভিডিও কল করবে, তোমাকে আমার দেখতে খুব মন চাইছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বিবস্ত্র অবস্থায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার তো মনে হয় তুমি নিজেই জানো না তুমি কি বলছো। প্লিজ এসব বন্ধ করো, আমাকে ছেড়ে দাও। আমার আর ভালো লাগছে না, আমি আর এসব নিতে পারছি না। আমি আমার সন্তান সংসার নিয়ে ভালো আছি, এর মাঝখানে তুমি এসে কোনো ঝামেলা করো না তো। আমি তো তোমার সন্তান, সংসারের মাঝখানে কখনো কোনো ঝামেলা করতে চাই না। শুধু এইটুকুই চাই যে তুমি আমাকে একটু খুশি থাকো, তাতেই আমার চলবে। অন্য কোনো কিছুর প্রয়োজন আমার নেই। এখন তুমি নিজের রুমে যাবে আর দরজাটা বন্ধ করে আমার সঙ্গে ভিডিও কলে একটু কথা বলবে, ব্যাস এতটুকুই। সীমা তখন কোনো উপায় অন্তর না দেখে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিবস্ত্র অবস্থায় নীলের সঙ্গে বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলে, তারপর ফোন রেখে দেয়। এভাবে চলে গেল বেশ কয়েকদিন। নীল ড্রয়িং রুমে বসে অফিসের কিছু কাজ করছিল, তখনই তার বৃদ্ধাশ্রমের ম্যানেজার তাকে ফোন করে। স্যার, আপনাকে আমি সেদিন ফোন করে বললাম একবার আশ্রমে আসতে হবে, কিন্তু আপনি হয়তো সেটা ভুলে গিয়েছিলেন। ওই লোকটার কথা আপনাকে বলছিলাম, উনি তো কোনোভাবে ওষুধ খাচ্ছেন না আর খাবারও খাচ্ছেন না। এখন আমরা কি করবো বলেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, আপনাকে গতকাল বলেছিলাম আশ্রমের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো আমাকে এসএমএস করে দিতে। আপনি এক্ষুনি সেই এসএমএসটা করুন, আমি আসার সময় সব জিনিসপত্র নিয়ে আসবো। বলতে বলতে নীল ফোনটা কেটে দেয়। আর এদিকে ম্যানেজার সাহেব বৃদ্ধ আশ্রমের জন্য যা যা নতুন জিনিসপত্র লাগবে সেগুলো এসএমএস করে নীলকে জানিয়ে দেয়। নীল বাসা থেকে বের হয়ে সোজা শপিং মলে চলে যায় আর সেসব জিনিসপত্র নিয়ে বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর ম্যানেজার সাহেব সমস্ত ঘটনা নীলকে খুলে বলে। সব কিছু শুনে নীল ওই লোকটার কাছে যায় আর বলে, কি ব্যাপার চাচা, কি হয়েছে? আপনি এই কয়দিন ধরে কেন খাবার খাচ্ছেন না আর ওষুধ খাচ্ছেন না? আমি কিভাবে খাবার আর ওষুধ খাবো বল? আগামীকাল আমার ছেলের জন্মদিন। যখন আমি কামাই রোজগার করতাম প্রতি বছর, এই দিনটা আমি অনেক আনন্দ করতাম। আমার বন্ধুদের নিমন্ত্রণ করতাম, আমার বাসায় খুব বড় করে অনুষ্ঠান করতাম। কিন্তু এই লোকগুলো আমাকে এখানে আটকে রেখেছে, আমাকে আমার ছেলের কাছে যেতে দিচ্ছে না। আমার ছেলের জন্মদিন বলে কথা, আমি সেখানে থাকবো না। কি ব্যাপার ম্যানেজার সাহেব, উনি ওনার ছেলের কাছে যেতে চাইছেন, আপনি ওনাকে যেতে দিচ্ছেন না কেন? কি সমস্যা আপনার? আপনাকে কি আমি এই কথা বলেছিলাম? স্যার, আমি ওনাকে কিভাবে যেতে দিব আর কোথায় যেতে দিব? ওনার ছেলে তো ওনাকে বাসায় নিতে একদমই রাজি নয়। ওনারকে এই কথা আমি কোনোভাবে বোঝাতে পারছি না। ওনার ছেলেকে আমি অনেকবারই ফোন করে এই কথা বলছি, কিন্তু ওনার ছেলেরা কোনোভাবে ওনাকে বাসায় নিতে রাজি হচ্ছেন না। এসব কি বলছেন? আপনি একটা বাবা, তার ছেলের জন্মদিন পালন করার জন্য ছেলের কাছে যেতে চাইছি, আর ছেলে তার বাবাকে নিতে চাইছে না? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। ওনার ছেলের কোনো ফোন নাম্বার কিংবা ঠিকানা আপনার জানা আছে? ওনার ঠিকানায় আমার জানা নেই, তবে ওনার ছেলের ফোন নাম্বার আমার কাছে আছে। যখন ওনাকে আমাদের আশ্রমে নিয়ে আসা হয়েছিল তখন উনি এই নাম্বারটা আমাকে দিয়েছিল। ঠিক আছে, ওনার ছেলের নাম্বারটা আমাকে দেন, আমি দেখছি কি করা যায়। নীল ম্যানেজার সাহেবের কাছ থেকে নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ করলো না। তাই আর ফোন দিল না। ওই বৃদ্ধ লোকটাকে সে বলল, চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি আগামীকালকের মধ্যেই বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। আপনার ছেলের জন্মদিন আপনি খুব ভালোভাবেই উদযাপন করতে পারবেন। তোমাদের অসংখ্য ধন্যবাদ বাবা, আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। এই লোকটাকে আমি কতদিন ধরে বলছি আমার ছেলেকে একবার বলতে, আমাকে নিয়ে যেতে, কিন্তু এই লোকটা আমার কোনো কথাই শোনে না। আল্লাহ তোমার ভালো করুক বাবা। নীল তখন আর কোনো কথা না বলে সোজা আশ্রম থেকে বের হয়ে চলে আসে আর তারপর ওই নাম্বারে আবার ফোন করে। দুইবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালোই আছি। কিন্তু কে আপনি আর আমাকে এতবার ফোন করছেন কেন? দেখতে পাচ্ছেন আমি বারবার আপনার ফোনটা কেটে দিচ্ছি, কিন্তু তারপরও আপনি আমাকে কল দিয়েই চলেছেন। আমি আপনার বাবার বৃদ্ধাশ্রম থেকে বলছি। আপনার অফিস কিংবা বাসা
কোনো একটা ঠিকানা আমাকে দিন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। দেখুন, আপনি যদি আমার বাবার ব্যাপারে কোনো কথা বলতে চান, তাহলে আমি বলবো আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। কারণ আমি কোনোভাবেই আমার বাবাকে বাঁচিয়ে নিতে পারবো না। কারণ আমি ছোট একটা চাকরি করি, সেই চাকরি পয়সা দিয়ে আমার জীবনের সংসার চলে না। সেখানে আমার বাবা আর তার দেখাশোনা করার জন্য একজন লোক রাখা আমার জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার। আমার স্ত্রী আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমার বাবাকে যদি আমি আমার বাড়িতে রাখি, তাহলে আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। দেখুন, আমি আমার সন্তান আর স্ত্রীকে হারাতে চাই না। আর যদি আমি আপনাকে প্রতি মাসে 30,000 টাকা দেই, তাহলে কি আপনি আপনার পাপাকে আপনার সঙ্গে রাখতে পারবেন? আপনি আমার সঙ্গে মশকরা করছেন, তাই না? আপনি কেন প্রতি মাসে আমাকে 30,000 টাকা দিতে যাবেন? আমি তো মাসে 30,000 টাকা বেতনই পাই না। যেখানে আমি একটা চাকরি করি 30,000 টাকা বেতন না পাই, সেখানে আপনি এমনিতে কেন আমাকে 30,000 টাকা দিতে যাবেন? আমি আপনাকে 30,000 টাকা দিব, আর সেটার ওয়াদা আমি আপনাকে দিলাম। কিন্তু এর বিনিময়ে আপনার বাবাকে আপনার বাড়িতে নিয়ে যেতে হবে। আপনার বাবা যতদিন বেঁচে আছে ততদিন প্রতি মাসে আমি 30,000 টাকা আপনাদের দেব। আমি আপনার কথা বিশ্বাস করব তবেই যদি আপনি আমার বাবার 1 বছরের খরচ আমাকে অ্যাডভান্স করে তারপর আমার বাবাকে আমার বাসায় দিতে চান, তাহলেই। ঠিক আছে, ডিল ফাইনাল। আপনি আগামীকাল সকালে আমার অফিসে আসেন, আমি আপনাকে চেক দিয়ে দিব। আমার অফিসের ঠিকানা আমি আপনাকে SMS করে পাঠিয়ে দিয়েছি। সকাল 10টার মধ্যে আমার অফিসে চলে আসবেন, আর টাকা নিয়ে যাবেন, সঙ্গে আপনার বাবাকেও। বলতে বলতে নীল ফোনটা কেটে দেয় আর তারপর আশ্রমে কিছু কাজ শেষ করে সে বাসায় চলে আসে। পরের দিন সকালবেলা সে যখন অফিসে কাজ করছিল তখন তার পিয়ন এসে তাকে জানায় সেই লোকটা তার সঙ্গে দেখা করতে এসেছে। তাই সে তার পিয়নকে বলে ওই লোকটাকে তার কেবিনে পাঠিয়ে দিতে। আসসালামু আলাইকুম, আমি সেই যাকে আপনি গতকাল ফোন করেছিলেন। হ্যাঁ, আপনাকে দেখেই আমি চিনতে পেরেছি, কারণ আপনার বাবার চেহারার সঙ্গে আপনার চেহারার অনেক মিল রয়েছে। যাই হোক, এই নিন, এখানে পুরো 60 লাখ টাকার চেক সই করা আছে। আপনার প্রয়োজন মতো টাকাটা তুলে নেবেন। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনার বাবা যতদিন বেঁচে আছে ততদিন আপনার বাবাকে আপনার কাছে রাখবেন। স্ত্রীর জন্য কখনো নিজের বাবাকে কোনো কষ্ট দিবেন না। ঠিক আছে, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু দেখুন, আমার কি করার ছিল? যেখানে আমি 25,000 টাকা বেতন পাই, সেটা দিয়ে আমার নিজের সংসার চালানোই আমার জন্য অনেক কষ্টসাধ্য। সেখানে আজকের যুগের মেয়েদের চাহিদা তো জানেনই। ঠিক আছে, আমি আপনাকে 60 লক্ষ টাকার চেক সই করে দিয়েছি। যদি কখনো আরও টাকার প্রয়োজন হয় তাহলে আপনি আমার অফিসে এসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাও দেব। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে আপনার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলব না। আল্লাহ আপনার ভালো করুক, এই কামনাই করি। বলতে বলতে ওই লোকটা চলে গেল। এরপর চলে গেল আরও কিছুদিন। ইতিমধ্যে নীল সীমাকে মাঝে মধ্যেই হোটেলে ডাকে আর সীমা আসতে বাধ্য হয়, কারণ সেদিন যখন সীমা নীলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ছিল তখন নীল ওই মুহূর্তের ভিডিও ধারণ করেছিল, যেটা দেখিয়ে সীমাকে বারবার নিজের কাছে টেনে নেয় আর নিজের কামনা পূর্ণতা দেয়। এভাবেই চলতে থাকলো। কিন্তু হঠাৎ একদিন নীল সীমার বাসায় চলে আসে আর সীমার সঙ্গে অন্তরঙ্গ হয়। তখনই সীমার ছেলে বাসায় আসে আর এই অবস্থা দেখে ফেলে। তখন সীমার ছেলে সীমাকে বলে তার বাবা বাসায় আসলে সে তার বাবাকে সব কিছু বলে দেবে। তখন সীমা তার ছেলেকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার ছেলে কোনো কথাই শুনল না। অবশেষে তার বাবা বাসায় আসলে সে সব কিছু বলে দেয়। তখন সীমার হাজবেন্ড সীমাকে বলে, এসব আমি কি শুনছি নিজের ছেলের মুখে? এরকম কথা শুনতে হবে এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমার জন্য আমি আমার পরিবারকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, সব কিছু ছেড়ে তোমাকে ঢাকা পড়তে এসেছি। তারপর তুমি এরকম কেন করলে? প্লিজ তুমি আমার কথা শোনো, আমাকে একটা বোঝার চেষ্টা করো। আমি নিজের ইচ্ছায় এসব কিছু করিনি, এসব কিছু করতে বাধ্য হয়েছিলাম। আমায় তুমি ভুল বুঝো না প্লিজ।
আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমার যোগ্য না, অপরাধ করেছি আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে, ভুল করেছি। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। এই বলে সীমা আর তার হাজবেন্ডের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখনই নীল সেখানে উপস্থিত হয় আর বলে, আরে ওই মিয়া নিজের বউকে এভাবে কেন বলছেন? সে তো আপনাকে প্রচণ্ড ভালোবাসে। একটু না হয় তার থেকে আমাকে দিয়েছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? দেখুন, এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার। আমি চাই না আপনারা আমাদের মাঝে চলে আসুন। আপনি এখান থেকে চলে যান। যা কিছু হয়েছে সবকিছু আপনারাদের জন্য। আমি কেন নিজেদের একজনের স্ত্রীকে ভোগ করতে গেলেও বলুন? সীমা কি আমার ভালো লাগে, তাই সীমার সঙ্গে আমি লিভ ইন সম্পর্ক করেছি, এখানে খারাপ কিছু করিনি। তাছাড়া একটা কথা, আমি যে সীমার সঙ্গে যা কিছু করেছি সব কিছু আমার এই মোবাইলে ভিডিও ধারণ করা আছে। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি এইসব ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। তখন কিন্তু মান সম্মান কতটা থাকবে সেটা আপনার খুব ভালো করেই জানেন। নীল, তুমি এসব কি বলছো? তুমি দয়া করে আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার পায়ে ধরে বলছি। আমাকে এসব কথা বলে আর কোনো লাভ নেই, হবে না। হবে না কারণ তোমরা দুজন দুজনকে ভালোবেসেছিলে, সেটা ঠিক আছে, কিন্তু তোমার স্বামী শুধু তোমার জন্য তার পরিবার ছেড়েছিল, আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে ঢাকা শহরে চলে এসেছিল। কিন্তু সেখানে এসেও তুমি তার ভালোবাসায় নিজেকে আবদ্ধ রাখতে পারলে না, তাই তোমার ভালো থাকার কোনো অধিকার নেই। আমি আজ এই মুহূর্তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। আমি কি করব সেটার অ্যাডভাইস আমি আপনার থেকে নেব না। আপনার যদি কিছু করার থাকে তাহলে আপনি করে নেবেন, কিন্তু এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। বলতে বলতে নীল সেখান থেকে চলে যায় আর সঙ্গে সঙ্গে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। একে একে সবার হাতে হাতে ভিডিওটা পৌঁছে যায়। তাই এইসব কিছু দেখে সীমা তার হাজবেন্ডকে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি আর পারলাম না। কেন যে এমন একটা কাজ করতে গিয়েছিলাম সেটা আমি নিজেই জানি না। শুধু আমার সন্তানটাকে দেখে রেখো। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আমি দেখছি কি করা যায়। তুমি একটা ভুল করে যাওয়া, তাই বলে আমি তো ভুল করতে পারি না, কারণ তোমাকে ভালোবেসেছিলাম আমি। আর আজও আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা বেসেছিলাম। না, আমাকে আর ভালোবাসার প্রয়োজন নেই। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি ভালোবাসা পাওয়ার অযোগ্য। যে নিজেকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখতে পারলাম না, সে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালো থেকো। এই কথা বলে সঙ্গে সঙ্গে সীমা দৌড়ে ছাদে চলে যায় আর সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সীমার হাজব্যান্ড আর এইসব কিছু সহ্য করতে পারছিল না, তাই সে বাধ্য হয়ে থানায় গিয়ে ওই লোকটার নামে জিডি করে। কিন্তু ওই লোকটার নাম পরিচয় কোনো কিছুই তার জানা ছিল না, তাই সে পুলিশকে তার চেহারা স্কেচ করে দেয়। পুলিশও তার চেহারা দেখে একদমই অবাক, এই লোকটা এসব কি বলছে। তাই থানার এসআই সীমার হাজব্যান্ডকে বলে, আপনি জানেন আপনি কার ছবি স্কেচ করেছেন? এই লোকটা ঢাকা শহরের বিশিষ্ট একজন শিল্পপতি আর ঢাকার সবচেয়ে বড় বৃদ্ধাশ্রমের মালিক। আমি সবকিছু জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। শুধু আমি এটুকুই জানি, একটা লোক আমার স্ত্রীকে প্রতারণায় ফাঁদে ফাঁসায়ে আত্মহত্যা করতে বাধ্য করছে। আমার স্ত্রীর আত্মহত্যা পেছনে যে মানুষটা, তা সে ঠিকই কঠিনত শাস্তি থাকবে, এটা আমি চাই। ঠিক আছে, আপনি এখন বাসায় যান, আমরা ভাবনা করে দেখছি কি করা যায়। তবে আমার মনে হয় আপনি ভুল কিছু বলছেন। এই লোকটা কোনোভাবেই এরকম কাজ করতে পারে না। তাকে আমরা সবাই চিনি এবং খুব ভালো করে জানি। আমি যা দেখেছি তাই স্বীকার করছি। আপনারা একটু বিষয়টা ভালোভাবে তদন্ত করে, আমি চাই আমার স্ত্রী আত্মহত্যার পেছনে যে মানুষটার দায়ী সেই মানুষটাকে শাস্তি হোক। ঠিক আছে, আমরা এই বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখছি। তবে আমার মনে হয় না এই মানুষটার আসল অপরাধী অন্য কেউ।
এরপর সীমার হাজবেন্ড বাসায় চলে গেল, আর চলে গেল আরও কয়েক সপ্তাহ। ইতিমধ্যে থানায় নতুন এসপি নিয়োগ হয়েছে। সেদিন সীমার হাজবেন্ড আবার থানায় আসলো আর এসআইকে বলল, কি ব্যাপার অফিসার, আপনাদের তদন্ত কত দূর? আমার স্ত্রী আত্মহত্যার পেছনে যে মানুষটা দায়ী তার কোনো খোঁজ খবর পাওয়া গিয়েছে? না, আমরা এই বিষয়টা নিয়ে সেই রকম কিছু করতে পারছি না, কারণ আপনি যে মানুষটার ছবি স্কেচ করেছেন সেই মানুষটা এলাকার একজন বিশিষ্ট শিল্পপতি এবং স্বনামধন্য একজন মানুষ। আমরা কোনো প্রমাণ ছাড়া ওনার বিষয়ে সার্চ ওয়ারেন্ট বের করতে পারি না। তবে আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের থানায় নতুন এসপি এসেছে। আমি শুনেছি উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট অফিসার। আমি এই কেসটার দায়িত্ব ওনাকে দিচ্ছি, উনি তদন্ত করে খুব কিছু করতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি, কিন্তু আপনারা অপরাধীকে তার পরিণত সাজাটুকু দিবেন কিন্তু। দেখুন, অপরাধীকে শুধুমাত্র আইনের হাতে তুলে দেওয়া আমাদের কর্তব্য, কিন্তু অপরাধীকে সাজা দেওয়ার অধিকার আমাদের নেই। সাজা দেওয়ার আদালত দেবে, আমরা শুধু অপরাধীকে আইনের হাতে তুলে দেব মাত্র। তারপর সীমার হাজবেন্ড থানা থেকে বের হয়ে চলে যায় আর নতুন এসপি এসআই এর কাজে বিষয়টা জানতে চায়। তারপর সীমার হাজবেন্ড থানা থেকে বের হয়ে চলে যায় আর নতুন এসপি এসআই এর কাছে বিষয়টা জানতে চায়। তখন এসআই তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে এসপি বলে, স্যার যদি কিছু মনে না করেন, ওই ছবিটা আমি কি একবার দেখতে পারি? না মানে আসলে আমি এর আগে সাভার থানায় পোস্টিং ছিলাম, সেখানেও বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটেছে। আর আর সেখান থেকেও আমি একটা লোকের ছবি পেয়েছি, যে লোকটা ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি এবং জনদরদি একজন মানুষ। এখন আমি এটাই দেখতে চাই, এই লোকটাই কি সেই লোকটা? তখন এসআই তার পকেট থেকে কাগজটা বের করে নতুন এসপিকে দেখালো, আর সেটা দেখেই নতুন এসপি একদম চমকে গেল আর চিৎকার দিয়ে বলে উঠল, এসব আমি কি দেখছি স্যার? এই লোকটাই তো সেই লোকটা যাকে আমি হন্যায় খুঁজছি। এই লোকটার সঙ্গে আমার কখনো সরাসরি দেখা হয়নি, তবে আমি যতদূর শুনেছি এই লোকটা শহরের বিশিষ্ট শিল্পপতি এবং ঢাকা শহরের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রমটি ওনার। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলছেন। যদি এইরকমটা হয়ে থাকে তাহলে আমার কথা হলো, আমরা যে লোকটার কথা বলছি উনি শহরের খুব বড় একজন শিল্পপতি, কোটি কোটি টাকা বিজনেস ওনার। উনি চাইলে দিনে 10টা নারী কিনে ভোগ করতে পারেন। উনি এইরকম একটা কাজ করবেন এটা আমার বুঝে আসে না। কিন্তু স্যার এমনও তো হতে পারে আমরা বাইরে যেটা দেখি ভিতরে সেরকমটা নয়। তাই আমার মনে হয় এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে তদন্ত করে দেখা উচিত। আচ্ছা ঠিক আছে, এই কেসের তদন্তভার আমি আপনার উপরে দিলাম। আপনি ভালোভাবে তদন্ত করে দেখুন আসলে মূল কাহিনীটা। এইদিকে, এই ভাইয়া ভাইয়া, এত বেলা হয়ে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? তোকে তো বলেছিলাম আমার ড্রাইভার ছুটিতে গেছে, আজ আমাকে ভার্সিটিতে পৌঁছে দিতে হবে। আরে যা, মনেই ছিল না। আসলে গতকাল রাতে বাসায় ফিরতে একটু দেরি হয়ে গেছিল তো, তাই এই ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। তুই কোনো চিন্তা করিস না, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ঠিক আছে, আমি তোকে 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে তুই রেডি হয়ে আসবি। যদি 5 মিনিটের বেশি 5 সেকেন্ড সময় নষ্ট করেছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। ঠিক আছে মহারানী, কোনো সমস্যা নেই, আপনি শুধু আমার ড্রেসটা ঠিক করে দিন, আমি এক্ষুনি তৈরি হয়ে নেই। বলতে বলতে নেহার ভাইয়া ওয়াশরুমে ঢুকে গেল প্রায় সবার জন্য, আর এদিকে নেহা তার ভাইয়ার ড্রেস ঠিক করে দিচ্ছিল। তখনই তার ভাইয়ার পকেট থেকে একটা কাগজ মাটিতে পড়ে যায়। নেহা সেটা হাতে নেয়, তার ভাইয়ের পকেটে রাখতে যাচ্ছিল। তখনই তার কেন জানি মনে হলো কাগজটা একবার দেখা উচিত, তাই সে কাগজটা খুলে এখানে তো একটা মানুষের ছবি স্কেচ করা। নেহা ছেলেটার চোখ দুটো দেখে একদম হাঁ করে তাকিয়ে আছে। তখনই তার ভাইয়া রুমে প্রবেশ করলো। নেহার হাতে এই কাগজটা দেখে সে বলল, আরে তুই এটা হাতে নিয়েছিস কেন? এটা আমার পকেটে রাখ। দিয়েছি কেন সেটা আমার কাছে জিজ্ঞেস করছো? তুমি আমার বিয়ের জন্য পাত্র দেখেছো আর আমাকে কিছু বলনি। সত্যি ভাইয়া, তোমার পছন্দ আছে বলতে হয়। ছেলেটাকে সত্যি আমার খুব পছন্দ হয়ে গেছে। আমি তো এই ছেলের ছবি দেখেই প্রেমে পড়ে গেছি। কবে সামনে পাবো বল? এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই এখনো পড়াশোনা করছিস আর অনেক ছোট আছিস, তোকে এক্ষুনি কেন বিয়ে দিতে যাব? আগে পড়াশোনা শেষ কর, তারপর সব কিছু নিয়ে চিন্তা করব। আর এটা তোর জন্য দেখা বিয়ের পাত্রের ছবি নয়, এটা আমার একটা কেসের তদন্তের একটা ইস্যু। এসব তুমি কি বলছো? এটা তোমার কিসের তদন্তের ঈশ্বর হতে যাবে কেন? এই ছেলেটাকে তো দেখে একদম নিষ্পাপ লাগে। এই ছেলেটা কোনো অপরাধ করতেই পারে না। যদি তুমি কোনোদিন এই ছেলেটার দেখা পাও
তাহলে একবার আমার সঙ্গে দেখা করিয়ে দিও। আমি তো প্রথম দেখাতেই বেচারির প্রেমে হাবুডুবু খাচ্ছি। আগামী শুক্রবার তোকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। আমার মনে হয় ইদানিং তোর মাথায় খুব প্রবলেম হচ্ছে, তাই না? ঠিক আছে, কোনো চিন্তা করিস না, ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, তুই একদম আমার সঙ্গে ফাজলামে করবি না। আমি কিন্তু একদমই সিরিয়াস। এই ছেলেটাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। আমি যদি জীবনে কাউকে ভালোবাসি বা বিয়ে করি, তাহলে এই ছেলেটাকেই করব। হ্যাঁ, আমাদেরই তো এত দুর্দিন এসেছে যে তোকে কোনো ক্রিমিনালকে বিয়ে করতে হবে। যাই হোক, এখন তোর ভার্সিটির সময় হয়ে গেছে, ভার্সিটিতে চল। আর দয়া করে এসব আজে বাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। ফুর, ভালো লাগে না। চল তবে, একটা কথা তোকে বলতে ভুলে গেছি। এই ছেলেটার খোঁজ পেলে কিন্তু সবার আগে আমার সঙ্গে এই ছেলেটাকে দেখা করাবি। আচ্ছা, যদি কোনোদিন এই ছেলেটার সঙ্গে আমার দেখা হয় তখন না হয় চিন্তা ভাবনা করে দেখব। তবে আমি একটা বিষয় জেনেছি, এই ছেলেটা নাকি ঢাকা শহরের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রমটির মালিক আর শহরের বড় একজন শিল্পপতি। আমার মনে হয় এই লোকটাকে খুঁজে পেতে আমার খুব একটা সমস্যা হবে না। বলতে বলতে নেহা তার ভাইয়া বাসা থেকে বের হয়। নেহা তার ভার্সিটিতে নেমে যায় আর তার ভাইয়া থানায় চলে যায়। নেহা যখন ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, তখনই নেহা দেখতে পায় তার ভার্সিটির সামনেই একটা গাড়ি থেকে একটা ছেলে বের হচ্ছে। যে ছেলেটার চেহারা সকালবেলা তার ভাইয়ার পকেট থেকে পড়ে যাওয়া কাগজে স্কেচ করা ছিল। নেহাও তখন আর এক মুহূর্ত দেরি না করে ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, থ্যাংক গড, আপনাকে আমি এত সহজে পেয়ে গেলাম। আমি ভাবতেও পারিনি যে আপনার ছবি দেখার পরপরই আপনার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মানে কি এসব? আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আর আমার ছবি কোথায় দেখেন? প্লিজ খুলে বলুন। আমি এত ঘোলাটে কথা পছন্দ করি না। আমার ভাইয়া উত্তরা থানার নতুন এসপি, আর আমরা এইখানেই থাকি। তো আজ সকালবেলা যখন আমার ভাইয়া অফিসে যাচ্ছিল, তখনই আমি আমার ভাইয়ের পকেটে একটা কাগজ পাই, আর সেখানে আপনার ছবি। আমার ভাইয়ার কাছ থেকে জানতে পারলাম আপনার নামে নাকি থানায় কেস চলছে। মানে এসব আপনি কি বলছেন? আপনি জানেন আমি কে, কি আমার পরিচয়, সমাজে আমার স্থান কোথায়? ওইসব কোনো কিছুই আমি জানি না, কারণ আপনি তো আমার পরিচিত কেউ নন। তবে আমি আমার ভাইয়ার কাছ থেকে শুনেছি আপনি নাকি শহরের বড় একজন শিল্পপতি, আর ঢাকা শহরের সবচাইতে বড় বৃদ্ধাশ্রম যেটি, সেটি আপনার। তাহলে আপনি এসব কথা বলছেন কি করে? আমি তো কখনো কোনো অপরাধ করিনি যে পুলিশের খাতায় আমার নাম থাকবে। অত সব কিছু আমি জানি না, তবে আমি আপনার সঙ্গে যেটা বলতে এসেছি সেটা হলো, আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এক্সকিউজ মি ম্যাডাম, আপনার মনে হয় সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আপনি বলছেন আপনার ভাই আমাকে অ্যারেস্ট করার জন্য ঘুরছে, আর আপনি আমাকে ভালোবাসেন। এসব কিছু আমাকে বিশ্বাস করতে হবে। আমার সামনে থেকে সরেন। অযথাই ফালতু কাছে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আমি খুবই ব্যস্ত একজন মানুষ। সে সব কিছু তো আমি শুনেছি, কিন্তু আমি সত্য বলছি, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ম্যাডাম, ভালোবাসা, প্রেম টেম ওইসব করার সময় আমার নেই। কারণ বললাম তো, আমি খুবই ব্যস্ত মানুষ। আমি আমার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতে চাই। আর ভালোবাসা হয়তো কোনোদিন আমাকে দিয়ে হবে না। বুঝতে পেরেছেন? বলতে বলতে নীল সেখান থেকে চলে গেল। নীলের চলে যাওয়াতে নেহা মনে মনে অনেকটা কষ্ট পেল আর সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকলো। এভাবে কেটে গেল প্রায় আধা ঘন্টার মতো সময়। ইতিমধ্যে নেহার ভাইয়া সেই দিক দিয়ে যাচ্ছিল। নেহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে গাড়ি দাঁড় করালো আর নেহার দিকে তাকিয়ে নেহাকে বলল, কি ব্যাপার মাই ডিয়ার সুইট সিস্টার, কি হয়েছে তোমার? তুমি এভাবে রাস্তা দাঁড়িয়ে কান্না করছো কেন? ভাইয়া, আমার সেই স্বপ্নের পুরুষের সঙ্গে আজ একটু আগে এইখানেই দেখা হয়েছিল, কিন্তু আমার স্বপ্নের পুরুষ আমাকে পাত্তা না দিয়ে চলে গেছে। আমি কি করব বলো? আমি ওই লোকটাকে ভালোবেসে ফেলেছি। মানে কি বলছিস তুই? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। কার কথা বলছিস তুই? দেখো, তুমি সবকিছু জেনেও না জানার ভান একদমই করবে না। আমি কার কথা বলছি সেটা তুমি খুব ভালো করেই জানো। ও হে, এতক্ষণে আমি বুঝতে পেরেছি। সকালবেলা আমার পকেট থেকে পড়ে যাওয়া কাগজটাই যে মানুষটার ছবি স্কেচ করা ছিল।
সেই মানুষটার কথা বলছিস তাই না? হ্যাঁ, এতক্ষণ সময় লাগে একটা কথা বুঝতে। যাই হোক ভাইয়া, ওই স্বপ্নের পুরুষ, তাকে আমি আমার করে পেতে চাই। তাকে যদি আমি না পাই তাহলে আমি জীবনে বিয়ে করব না, এটা তোমাকে বলে দিলাম। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে। না প্লিজ, নিজের মাথা ঠান্ডা করো, আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো তুমি কি বলছো আর কি চিন্তা করছো সেটা একবার ভেবে দেখো। আমরা ওই লোকটার নামে তদন্ত করছি। লোকটা যদি সত্যি অপরাধী হয় তাহলে তাকে সাজা পেতে হবে, আর মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করায় তাকেও হয়তো ফাঁসি পেতে হতে পারে। ভাইয়া, তোমাকে আমি শেষবারের মতো বলছি, একদম এসব উল্টাপাল্টা কথা বলবে না। আমার স্বপ্নের পুরুষ কখনোই এরকম কাজ করতে পারে না। চেহারাটা কত মায়াবী, তুমি তো সামনে থেকে দেখোনি, তাই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় চল, তারপর কি হয় দেখা যাবে। আর এসব কিছু নিয়ে এত চিন্তা করার কিছুই নেই। যদি ছেলেটা ভালো হয় তাহলে আমি ভাই হিসেবে অবশ্যই চেষ্টা করব ছেলেটাকে তোর জীবনে এনে দেওয়ার জন্য। কিন্তু যদি ছেলেটা সত্যি অপরাধী হয় তাহলে খুব আফসোস হবে। বলতে বলতে নেহা আর তার ভাইয়া বাসে চলে আসে। এভাবে দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল। এরপর নেহা অনেক চেষ্টা করে তার স্বপ্নের পুরুষের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু কোনোভাবেই দেখা করা হয়ে ওঠে না। এভাবে চলে গেল বেশ কয়েকদিন। এদিকে নেহার ভাইয়া মানে এসপি সাহেব, উনি কেসটার বিষয়ে অনেক তদন্ত করেছেন। আর তদন্ত করে উনি জানতে পেরেছেন সবগুলো কেসের যে মানুষটাকে ইঙ্গিত করা হয়েছে সে মানুষটা নীল, ঢাকা শহরের বিশিষ্ট শিল্পপতি নীল। তাই সে তার থানার এসআই এর সঙ্গে কথা বলতে চায়। তদন্ত যখন এই কথাটা বলছেন, তাহলে তো আমাদের অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে হবে, কিন্তু কিন্তু আমরা তো তার জন্য উপযুক্ত প্রমাণ খুঁজে পাচ্ছি না। আমাদের উপযুক্ত প্রমাণ মানে কোনো ভিডিও ফুটেজ বা ফটো দরকার। আমরা সেগুলো না পাওয়া পর্যন্ত কিভাবে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করবো বলো? স্যার, আমি বুঝতে পারছি না আমাদের এই মুহূর্তে কি করা উচিত আর কি করা উচিত নয়। তবে আমি আজকেই ওই লোকটার সঙ্গে একবার দেখা করার অনুমতি চাইছি আপনার কাছ থেকে। আর আপনি নিশ্চয়ই ওই লোকটার বাড়ির ঠিকানা জানেন, আমাকে দয়া করে ওনার বাড়ির ঠিকানা দিন। বাড়ির ঠিকানা আমি তোমাকে দিতেই পারি, কিন্তু তার বাড়িতে যাওয়ার অনুমতি আমি তোমাকে দিতে পারবো না। কারণ তুমি যদি কোনো ওয়ারেন্ট ছাড়াই তার বাড়িতে যাও কিংবা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করো, তাহলে কিন্তু ওপর মহল থেকে আমাদের উপর চাপ আসতে পারে, এমনকি চাকরি চলে যাওয়ার মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। ঠিক আছে স্যার, এই ব্যাপারে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি আমাকে অনুমতি না দেন, আমি নিজেই নিজের থেকে নীল চৌধুরীর বাড়িতে যাব আর ওনার সঙ্গে কথা বলবো। তারপর যদি আমার মনে হয় উনি সত্যি এই বিষয়টার সঙ্গে জড়িত, তাহলেই আমরা উপর মহলে আপিল করব ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট প্রকাশ করার জন্য। বলতে বলতে নেহার ভাইয়া থানা থেকে বের হয়, উদ্দেশ্য নীল চৌধুরীর বাড়ি। সেখানে পৌঁছাতে নেহার ভাইয়ার আধা ঘন্টার মতো সময় লাগলো। নীল তখন ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিল। থানার এসপিকে দেখে অনেকটাই অবাক হলো। সে অবাক দৃষ্টি নিয়ে এসপিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপারে এসপি সাহেব, হঠাৎ আপনি আমার বাড়িতে? আমাকে ফোন করতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। তাছাড়া আপনার জন্য ভালো মন্দ কিছু খাবারের আয়োজন করতাম। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি অন্য একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আপনি শহরের বিশিষ্ট একজন শিল্পপতি, তাই আমার মনে হয় শহরের প্রায় সব খবরই আপনার জানার কথা। হ্যাঁ, তবে একটা কথা দেখুন, আমি শহরের বিশিষ্ট শিল্পপতি, আমাকে আমার কাছে সবসময় ব্যস্ত থাকতে হয়। তাই শহরে কি হচ্ছে না হচ্ছে সেই সব বিষয়ে মাথা ঘামানোর মতো যথেষ্ট সময় আমার হয়ে ওঠে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বিষয়টা বুঝতে পারিনি। আই অ্যাম সো সরি। ইটস ওকে, নো প্রবলেম। এখন আপনি আমাকে এটা বলুন যে হঠাৎ এভাবে আমাকে কোনো কিছু না জানিয়ে আমার বাড়িতে কেন? এসপি তখন নীলকে সবকিছু খুলে বলে আর ওই স্কেচ করা ছবিটা নীলকে দেখায়। সবকিছু শুনে নীল বলে, দেখুন, আপনি সঠিক কোনো তথ্য প্রমাণ ছাড়া এভাবে আমার বাসায় চলে এসে একদম ঠিক কাজ করেননি। আপনি জানেন এর জন্য আমি আপনার চাকরিটা খেয়ে দিতে পারি। আমি সবকিছুই জানি আর সবকিছু জেনে শুনেই এখানে এসেছি। দেখুন, আপনার ছবি স্কেচ করছে শুধু একটা মামলা করা হয়েছে তা কিন্তু নয়, বেশ কয়েকটা মামলা রয়েছে আপনার ছবির উপর ডিপেন্ড করে। ও তাই নাকি? আচ্ছা, একটা কথা বলুন, আপনি কি এমন কখনো দেখেননি পৃথিবীতে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চেহারা
হুবহু সাদৃশ্য রয়েছে, তাহলে আপনি কোন বিবেচনায় সরাসরি আমার বাসায় আমার সঙ্গে এসব কথা বলতে এসেছেন? এভাবে হুট করে আপনার বাসায় কোনো কিছু না জানিয়ে চলে আসার জন্য সত্যি আমি দুঃখিত। তবে আমার মনে হয়েছিল আপনার সঙ্গে একবার কথা বলা উচিত, তাই কথা বলতে এলাম। তবে একটা কথা আমিও আপনাকে বলে দিচ্ছি, যদি আমার তদন্ত শেষে কখনো এমন কোনো তথ্য আমার চোখের সামনে চলে আসে, তাহলে কিন্তু আমি আপনাকে অ্যারেস্ট করতে দুইবার চিন্তা করব না। আমি কিন্তু অন্য কোনো অফিসারের মতো নই যে নিজের চাকরির চিন্তা করে সত্য কথা বলি না। আমার ফাঁসি হলেও আমি সত্য কথা বলতে বাধ্য। কোনটা সব পারো, কোনটা মিথ্যা সেটা সময় বলে দেবে। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, একটা কথা, আজকের পর যদি কখনো এইভাবে হঠাৎ আমার বাসায় কোনো ওয়ারেন্ট ছাড়া, আমার অনুমতি ছাড়া চলে আসেন, তাহলে কিন্তু আমি আপনার উপর মহলে আপনার নামে নালিশ করতে বাধ্য হব। তারপর কিন্তু আপনার চাকরি নিয়ে নয়, আপনার এই শহরে থাকা নিয়েও টানাটানি পড়বে বলে দিলাম। তখন নিহার ভাইয়া আর কোনো কথা না বলে বাসায় চলে আসে। বাসায় এসে মনমরা হয়ে বসে থাকে। তখন নিহা তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? তুই এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? তোকে তো কখনোই এত চিন্তিত কিংবা মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় না। কোনো প্রবলেম হয়েছে নাকি? তখন নিহার ভাইয়া নিহাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে আনন্দে আত্মহারা হয়ে তার ভাইয়াকে বলে, ভাইয়া, তুই আমার স্বপ্নের মানুষের বাড়ির ঠিকানাটা পেয়ে গেছিস। তুই আমাকে ওই ঠিকানাটা একবার দে, আমি আমার হবু শ্বশুর বাড়িটা একবার ঘুরে দেখে আসি। তোর কি সত্যি মাথা খারাপ হয়েছে নাকি? আমি বুঝতে পারছি না তুই কেন এরকম পাগলের মতো প্রলাপ করছিস। ওই লোকটা একটা অপরাধী। সিক্স সেন্স কখনো ভুল বলে না। ধুর, তোর এইসব কথা আমার আর ভালো লাগে না। তুই এখন আমার স্বপ্নের মানুষের ঠিকানাটা দিবি, নাকি আমি কোন ঠিকানায় বাসা থেকে বের হয়ে যাব আর সারা শহর খুঁজে আমার স্বপ্নের মানুষের ঠিকানাটা আমি বের করে নেব? ঠিক আছে, ঠিকানা ছাড়া তোকে কোথাও যেতে হবে না। এই নে ঠিকানা, এই কাগজে লেখা আছে। তবে হ্যাঁ, যদি কখনো এটা প্রমাণ হয় এই মানুষটাই অপরাধী, তাহলে কিন্তু আমি এই মানুষটাকে শাস্তি দিতে কিংবা আইনের হাতে তুলে দিতে দুইবার চিন্তা করব না। তখন কিন্তু তুই আমাকে কোনো দোষ দিতে পারবি না। ঠিক আছে, আমি তোকে চ্যালেঞ্জ করলাম। আমার স্বপ্নের মানুষটা কখনোই অপরাধী হতেই পারে না। মানুষের চোখ দেখে তুই মানুষকে বিচার করতে শিখিসনি। যদি শিক্ষিত হতি এই কথা কখনোই বলতে পারতি না। যাই হোক, আমি আসছি। বলতে বলতে নেহা বাসা থেকে বের হয়ে চলে যায়। নীলের বাসায় পৌঁছে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। বেশ কিছুক্ষণ পর বাড়ির দারোয়ান আসে সেখানে, আর তার পরিচয় জিজ্ঞাসা করে। সে তখন নিজের পরিচয় দেয়, কিন্তু দারোয়ান তাকে ভিতরে প্রবেশ করতে দিয়েছিল না। তখনই নেহা সেখানে অনেক চেঁচামেচি করতে শুরু করে, আর তখনই নীল সেখানে আসে। নেহাকে দেখে বলে, কি ব্যাপার, আপনি এখানে? আর আমার বাড়ির ঠিকানা কোথায় পেলেন? আর এখানেই বা কেন এসেছেন? ঠিকানা তো আমি আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আপনি আমার ভাইয়ার পরিচয় নিশ্চয়ই জানেন। আর কেন এসেছি সেটা এখানে দাঁড়িয়ে বলবো? আমাকে ভেতরে যেতে বলবেন না? মেহমানকে বাড়ির দরজায় দাঁড় করিয়ে রাখতে হয় বুঝি? আচ্ছা ঠিক আছে, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি ভিতরে আসেন। সিকিউরিটি ওনাকে ভিতরে আসতে দাও। থ্যাংক ইউ ডার্লিং। তুমি যদি এখানে না আসতে তাহলে তোমার বাড়ির গারাদা আমাকে বাড়িতে ঢুকতেই দিত না, আর তোমার সঙ্গে দেখাও করতে দিত না। তখন আমাকে তোমার সঙ্গে কথা না হলে এখান থেকে চলে যেতেই হতো। বলতে বলতে নেহা আর নীল দুজনেই ড্রয়িং রুমে এসে বসে। তখন নেহা নীলকে বলতে থাকে, দেখো, যে যাই বলুক না কেন, আমি কোনো কিছুই বিশ্বাস করি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিশ্বাস করি। আইনের চোখে যদিও তুমি অপরাধী হও, কিন্তু আমার চোখে তুমি কখনোই অপরাধী হবে না। আমার চোখে তুমি আমার ভালোবাসার মানুষ, আর সারা জীবন আমার ভালোবাসার মানুষ হয়েই থাকবে। কেন আমার উপর তোমার এই অন্ধবিশ্বাস? তোমার ভাইয়া তো বিশ্বাস করে আমি একজন ক্রিমিনাল, ডাকি অপরাধী। আমার বিরুদ্ধে তোমার ভাইয়া অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার জন্য কত প্রচেষ্টা করেছে, আর তুমি কিনা সে আমার সঙ্গে ভালোবাসার মতো পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাইছো? হ্যাঁ চাইছি, কারণ তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। মানুষ নিঃশ্বাস বন্ধ করলে যেমন বেঁচে থাকা অসম্ভব, তেমনি আমারও তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া আমি আমার দুনিয়া কল্পনাও করতে পারি না। তাই নাকি? তাহলে আমি যদি তোমাকে বলি
তুমি আমাকে ভালোবেসে ভুল করেছো, তাহলে তুমি কি করবে? তখন ওকে তুমি আমায় ভালোবাসবে? যদি সত্যি এটাই প্রমাণিত হয় যে আমি আসল অপরাধী আর জীবনে এত অপরাধ করেছি যার কোনো ক্ষমা হয় না, তখন তোমার সিদ্ধান্ত কি হবে? দেখো, আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এত চিন্তা ভাবনা করি না। আর যখন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তখন ওই সিদ্ধান্ত থেকে এত সহজে পিছু পা হই না। তাই আমার মনে হয় তুমি কোনো অপরাধ করনি। আর যদি করেও থাকো তাও তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি আমার ভালোবাসাকে কোনোভাবেই হারাতে চাই না। তার মানে তুমি আমাকে সেই অন্ধের মতোই বিশ্বাস করো, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমার জীবনটা অতটাও সহজ নয় যতটা তুমি মনে করছো। আমার জীবনটা খুবই কঠিন আর ভয়াবহ, যেটা শুনলে তুমি নিজের থেকে আমার পথ থেকে সরে দাঁড়াবে আর কখন আমার সামনে এসে দাঁড়ানোর সাহসটাও দেখাবে না। কেন, কি এমন ইতিহাস আছে তোমার জীবনে সেটা তুমি আমার থেকে, গোটা সমাজের থেকে লুকিয়ে রেখেছো? আমি জানতে চাই সেই ইতিহাস। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আমার বয়স তখন 4 বছর। হঠাৎই আমার মা ক্যান্সার নামক মরণ ব্যাধিতে আক্রান্ত হন আর দুনিয়া ছেড়ে চলে যান। তারপর আমার বাবা, আমার দাদা দাদু আর আমার দেখাশোনার জন্য দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু আমার সৎমার অন্য ছেলের সঙ্গে রিলেশন ছিল। তার বাবা মা জোর করে আমার বাবার সঙ্গে বিয়ে দিয়েছিল। তিনি আমাদের সম্পত্তির উপর খুব লোভ করত। সেদিন আমার সৎ মা তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে আনে আর তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বাবার সামনে ধরা পড়ে। তাই আমার বাবা আমার সৎ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। আর তখনই আমার সৎ মায়ের বয়ফ্রেন্ড কিছু গুন্ডাপান্ডা ভাড়া করে আমার বাবাকে খুন করে ফেলে। নিজের বাবাকে চোখের সামনে খুন হতে দেখে সেদিন আমি সহ্য করতে পারিনি। তাই বাসায় ফিরে এসে আমি রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি দিয়ে আমার সৎমাকে হত্যা করি। আর তখনই আমার সৎমায়ের বয়ফ্রেন্ড সেখানে চলে আসে। তাকে দেখে আমি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখনই সে আমার সৎমায়ের পেটের উপর থেকে ছুরিটা নিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করে। ততক্ষণ আমি পুলিশকে কল করেছিলাম। পুলিশ চলে আসে। আমার সৎমায়ের বয়ফ্রেন্ডের হাতে ছবিটা দেখে তারা এটা মনে করে যে সেই লোকটাই সৎমাকে হত্যা করেছে। তাই তারা ওই লোকটাকে গ্রেফতার করে আর 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সেদিন আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই ঘটনা কোনোভাবে আমার সৎ মায়ের বাবার বাড়ির লোকেরা জানতে পারে। তাই তারা আমার দাদা দাদুকেও খুন করে ফেলে। কিন্তু তার কোনো স্বার্থ প্রমাণ ছিল না, বিধায় আইন কোনো পদক্ষেপ নিতে পারেনি। আমি প্রায় 2 মাসের মতো পলাতক ছিলাম। এরপর আবার নিজের বাড়িতে ফিরে আসি। তখন আমার বাবা আর দাদার সমস্ত সম্পত্তির একছত্র মালিক হই আমি। যখন আমার সৎমায়ের বাবার বাড়ির লোকেরা জানতে পারে আমি বাড়িতে ফিরে এসেছি, তারা আমার ক্ষতি করারও অনেক প্রচেষ্টা করে। কিন্তু আমার মামা ছিল আর্মির কারণে, তাই আমার মামা আমার বাড়িতে পুলিশ প্রোটেকশন রাখে, যার কারণে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারে না। এইটুকু না হয় বুঝলাম, কিন্তু তারপরের ঘটনাটা কি জন্য বলিস? তোমাকে এইভাবে হন্যে হয়ে খুঁজে চলেছে, আর কেনই বা তারা মনে করছে তুমি খুব বড় একজন ক্রিমিনাল? আস্তে আস্তে আমি বড় হয়ে উঠি। আমার বয়স যখন 22 বছর, তখন থেকে নারীদের প্রতি আমার এক অন্যরকম আকর্ষণ তৈরি হতে থাকে। কিন্তু আমি মেয়ে মানুষদের প্রচণ্ড ঘৃণা করতাম। সেই সব মেয়ে মানুষদের যারা স্বামী থাকার পরও পরকিয়া করত, বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাতো। তারা ছিল আমার 2 চোখের দুশ্মন। তাদেরকে আমি একদমই সহ্য করতে পারতাম না। আর তখনই হঠাৎ আমার মাথায় এরকম একটা দুষ্ট বুদ্ধির উদয় হয়। আমি দেখে দেখে বিবাহিত মেয়েদের সঙ্গে প্রেম থেকে শুরু করে রুম ডেট পছন্দ করি, আর তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করি, যাতে কেউ আমাকে কোনো দোষারোপ করতে না পারে। কিন্তু মিস্টার নীল, আমার বোন যখন আপনার বাড়িতে এসেছে তখনই আমি আমার বোনের পেছনে আপনার বাড়িতে আসি, আর আপনার বলা সমস্ত কথা আমি শুনে ফেলেছি।
তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। না ভাইয়া, আমি বেঁচে থাকতে নীলকে অ্যারেস্ট করতে দেব না। নেহা, তুমি আমার সামনে থেকে সরে যাও। আইনের কাজ আইনকে করতে দাও। নীল আসলেই অপরাধী। আইন যদি তাকে সাজা দেয় তাহলে সেই সাজা তাকে মাথা পেতে নিতে হবে, আর আইন যদি তাকে জামিন দেয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। নেহা, তোমার ভাইয়া একদম ঠিক কথাই বলেছে। আমি অপরাধী নাকি নিরপরাধ সেটা আইন বিচার করবে। আমি যদি ফিরে আসি তাহলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করব, আর যদি ফিরে না আসি তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর তোমার হৃদয় থেকে আমার নামটা মুছে ফেলো। তোমার নামটা আমি আমার হৃদয় থেকে কোনোদিনই মুছে ফেলতে পারবো না, কারণ তোমাকে আমি সত্যিই ভালোবাসি। আর মন থেকে কাউকে ভালোবাসলে তাকে কখনোই খুলে থাকা যায় না। আজ না হোক কাল আমার ভালোবাসার টানে তোমাকে ফিরে আসতেই হবে। বলতে বলতে এসপি সাহেবের নীলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, আর এদিকে নেহা গান করতে করতে তাদের বাড়িতে চলে আসে। বলতে বলতে এসপি সাহেব নীলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, আর এদিকে নেহা গান করতে করতে তাদের বাড়িতে চলে আসে। 3 দিন পর নীলকে আদালতে হাজির করা হয়। আদালত নীলকে 3 মাসের সশ্রম কারাদণ্ড দেয়। আজ 3 মাস পর নীল কারাগার থেকে মুক্তি পেয়েছে। নেহা আর তার ভাইয়া কারাগারের বাইরে অপেক্ষা করছে। নীল কারাগার থেকে বের হতে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আরে কি করছো তুমি? সবাই দেখছে তো, এরকম পাগলামো করে না, ছাড়ো আমাকে। তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে তো এখানে। থাকুক না, তাতে আমার কি? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি? আমি তো আমার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরেছি, আর ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরা কখনোই কোনো অপরাধ হতে পারে না। আরে বাবা, এখানে কথা বলছেন, দাঁড়িয়ে আছে সবার সামনে, তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরে আছো, তোমার কি একটু লজ্জা করছে না? না, করছে না, কারণ তুমি আমার সেই ভালোবাসা যাকে একটা সময় সবাই অপরাধী ভেবে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু তখনও আমি তোমার প্রতি বিশ্বাস রেখেছিলাম। তাহলে আমার কেন লজ্জা বা ভয় কাজ করবে বলো? আমার ভালোবাসা সত্যিই ছিল, তাই তুমি আমার কাছে ফিরে এসেছো। এখন আর দুনিয়ার কোনো শক্তি নেই আমাকে তোমার কাছ থেকে আলাদা করবে। হ্যাঁ রে বোন, তোর ভালোবাসা আর বিশ্বাসের কাছে আমিও হেরে গেছি। সত্যি তোর ভালোবাসার শক্তি অনেক, তাদের আলাদা রাখবার ক্ষমতা কারো নেই। এসব আপনি কি বলছেন? এসব একটা সময় ছিল যখন আপনি আমাকে অ্যারেস্ট করার জন্য কত কিছু করেছেন, আর আপনি কিনা আমার হাতে তুলে দিতে চাইছেন। হ্যাঁ, কারণ তখন আমি আসল সত্যিটা জানতাম না, আর যখন আসল সত্যিটা জানতে পেরেছি তখন তো জানতে পারলাম তুমি আকাশের পাশে এসব কিছু করেছো। তা না হলে এসব করতে না, তাহলে এখন আর তোমার প্রতি আমার কিসের অভিযোগ থাকবে বলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ, দেরিতে হলেও সত্যটা ভালোভাবে বোঝার জন্য। যাই হোক, এখন বাড়িতে চলে যাই, তারপর না হয় বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। তারপর সবাই বাড়িতে চলে আসে, আর 1 সপ্তাহের মধ্যেই নেহার ভাইয়া নীল আর নেহার বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট করে। আজ নেহা নীলের বিয়ে হয়েছে। নেহাকে সুন্দর করে বউ সাজিয়ে নীলের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নীলের সমস্ত বাড়িটা 1 সপ্তাহ ধরে বিয়ের আমেজ লেগেছিল। বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে সেটা দু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাছাড়া সবচাইতে বেশি সুন্দর করে সাজানো হয়েছে নীল যে রুমটায় থাকে সেই রুমটা। দেখলে মনে হবে ভেস্তের একটা টুকরো যেন চলে এসেছে এখানে। সেই সুন্দর ঘরটাই নেহা নীলের জন্য অপেক্ষা করছিল। প্রায় আধা ঘন্টা পর নীল রুমে প্রবেশ করে, তারপর দরজাটা লাগিয়ে আস্তে আস্তে নেহার কাছে আসতে থাকে। নেহা তখন বিছানা থেকে নেমে নীলকে সালাম করতে যায়। নীল তখন নেহাকে সালাম করতে না দিয়ে তার বুকের সঙ্গে মিশিয়ে নেয়, আর তার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, খুব প্রিয়সী, তোমার জায়গা আমার পায়ে নয়, ওকে? তুমি আমাকে যতটা বিশ্বাস করেছো, যতটা ভালোবেসেছো, ততটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি ছিলাম না। তারপরও তুমি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসে গেছো। তোমার জায়গা সারা জীবন আমার বুকেই থাকবে। ঠিক আছে, এখন তাহলে চলো বিছানায়। আজ তো আমাদের বাসর রাত, আর বাসর রাত নিয়ে তো সবারই অনেক স্বপ্ন থাকে। সেরকম কিছু স্বপ্ন হয়তো তোমারও আছে আর আমারও আছে, তাই দেরি না করে চলো সাপ লুডো খেলা শুরু করি। তোমাকে একটা কথা বলতে চাই, সব ছেলেরাই বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজে, কিন্তু কোনো মেয়েকে আমি কখনো দেখিনি একটা ভার্জিন ছেলে খুঁজতে। তুমি তো আমার বিষয়ে সবকিছুই জানতে। বিয়ের আগে আমি অনেক মেয়ের সঙ্গে রুম ডেট করেছি, তারপরেও তুমি কেন আমাকে এতটা ভালোবেসেছিলে? এইসব কথা বাদ দাও, এসব কথা আমি আর শুনতে চাইছি না। আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমার শরীর কিংবা তোমার টাকা পয়সাকে নয়। তাছাড়া আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলাম তুমি যা করেছো হিংসার বশে করেছো। মন থেকে তো কাউকে ভালোবেসে
আমার ভালোবাসার ভাগ কাউকে দাওনি, তাহলে আমার অভিযোগ কেন থাকবে? এই কথাটা শোনা মাত্রই নীল নেহাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নেহাকে নিজের বুকের উপর শুইয়ে দিয়ে সুন্দর একটা রাত্রি যাপনে চলে যায়। এভাবেই শুরু হয় তাদের নতুন একটা ভালোবাসার গল্প। গল্পটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের নতুন নতুন ভালোবাসার গল্প উপহার দিতে পারি।